ধন্যবাদ জানিয়ে আমি আমার ট্রেনিং সেশন শুরু করতে যাচ্ছি। শুরুতে আমি কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমাদের জানা দরকার। আমাদের এই পুরো সেশনটাই হবে মূলত প্র্যাকটিক্যাল বেস। ওকে, প্র্যাকটিক্যাল বেস বলতে এখানে আমরা একটা সফটওয়্যারের লিংক আপনাদেরকে প্রোভাইড করব। যে সফটওয়্যারটা আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে ডাউনলোড করবেন। ডাউনলোড করতে এটা 5-10 মিনিট সময় লাগবে। অর্থাৎ এই সেশনের শেষের দিকে কিভাবে সফটওয়্যারটা সেট আপ করতে হয়, ইনস্টল করতে হয়, আমি সেটা দেখিয়ে দেবো। বাই দিস টাইম আপনারা ডাউনলোড করে নেবেন। আর একটা, যেহেতু এখানে পার্টিসিপেন্টের সংখ্যা অলমোস্ট 750, তো সবাইকে তো আসলে রেসপন্স করা আমার পক্ষে সম্ভব হবে না। তো আপনারা যে যে সকল কোশ্চেন করতে চাইছেন সেগুলো চ্যাট বক্সে আছে, অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ক্লাসের ব্যাপারে, প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের ম্যাটেরিয়াল এবং অন্যান্য আনুষঙ্গিক যে সকল জিনিস আমরা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে, গ্রুপে আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা জানি যে জুম মিটিং এর কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকে। সেটা হচ্ছে যে এখানে আমরা যদি পার্টিসিপেট বেশি হই, সবাই যদি কথা বলার চেষ্টা করি, আসলে আমরা কেউ কিছু শুনতে পারবো না। তো এখানে আমরা আপনাদের কথা শুনবো এবং একটা কোশ্চেন আনসারের সেশন থাকবে। সেই সেশনে আমরা আপনাদের কথা শুনবো, বাট ততক্ষণ অবধি আপনারা আনমিউট থাকবেন। আনমিউট থেকে কথাগুলো শুনবেন এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা নোট ডাউন করবেন। আমরা যখন যে কোশ্চেন অ্যান্সার সেশন হবে সেই সেশনে চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। বাট আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ আমি মনে করি আপনারা যে সকল, যেহেতু আমি দীর্ঘ 7-8 বছর এই ট্রেনিং প্রফেশনের সাথে জড়িত আছে, অনেকেই আমাকে চিনেন বা নাম শুনেছেন বা নাও চিনতে পারেন। তো সেই ধারাবাহিকতায় আপনাদের থেকে কি কোশ্চেন আসতে পারে বা কি ধরনের প্রবলেম আসতে পারে, সেগুলো কিন্তু আমি আমার কথার মধ্যে আমি এগুলা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমাদের যে প্রথম সেশনে আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার। সেটা হচ্ছে, সেই সেশনটা হচ্ছে ওভারভিউ অফ এসএপি। এসএপি আমরা কি শিখছি বা কি শিখবো, এটা নিয়ে একটা ওভারভিউ সেশন আপনাদের সাথে শেয়ার করবো। এবং বাই দিস টাইম আমি একটা লিংক আপনাদেরকে অলরেডি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, যে লিংকটার মাধ্যমে আপনারা আপনার সফটওয়্যারের লিংকটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা যারা হ্যালো, স্যার। যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে অ্যাড করব? আমাদের তো কোনো অপশন পাচ্ছি না। আমাদের অ্যাড করা হয়নি আমার। এটা এটা আপনাদের এখানে যারা এখানে এই কোর্সটা পরিচালনা করতেছে, মডারেটর, তার সাথে কথা বলেন। আপনি জুম সেশনের লিংক নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে পেয়েছেন। আমাকে মেলের মাধ্যমে এই সেশনটা ঢুকতে পারছি, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমাকে জুম লিংক মেলে পাইছি, মেলে। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি এই যে চ্যাটের মধ্যে লেখালেখি বন্ধ করেন। এই নোটিফিকেশন জ্বালাই তো কিছু দেখতে পারতেছি না, শুনতে পারতেছি না। আচ্ছা, এখানে আপনারা একটু যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করেছেন, চেষ্টা করেন তার সাথে তার সাথে যোগাযোগ করতে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় সেটা বেটার হয়। আমি অলরেডি একটা গুগল ড্রাইভের লিংক আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি। গুগল ড্রাইভের লিংক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, এখানে একটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা গুগল ড্রাইভের লিংক শেয়ার করা হয়েছে এখানে। স্যার এখন এই ড্রাইভের লিংকটা আপনারা যখন ক্লিক করবেন, আমি দেখাই দিই। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে একটু জানতে চাচ্ছি যে আমাদের ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে কিনা এবং রেকর্ডিংটা প্রোভাইড করা হবে, এটা আমি শিওর না, বাট সম্ভবত দিবে না স্যার। আচ্ছা, না হলে আমি আপনার অল্টারনেটিভ একটা অপশন আমি দিব, কারণ রেকর্ডিংটা দরকার পরবর্তীতে এগুলো মেমোরাইজ করার জন্য। রেকর্ডিং কি ইম্পর্টেন্ট?
থ্যাংক ইউ স্যার। স্যার রেকর্ডিংটা তো আমাদের দরকার স্যার, আপনি বুঝছেন, কিন্তু না ডিআরসি না তো বুঝে না স্যার। অসুবিধা নাই, সেটা যদি তাদের সেই ধরনের ইয়ে না থাকে তাহলে আমি এটা চেষ্টা করবো আপনাদেরকে প্রোভাইড করার জন্য। বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমি আমার যে ইউটিউবের যে চ্যানেল আছে সেখানে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন গুগল ড্রাইভের লিঙ্কটাকে যদি আমরা এখানে ক্লিক করি, সরাসরি আমরা কি হবে, এই লিঙ্কে প্রসেস করবো। এখানে দেখবেন যে অনেকগুলো ফাইল আছে, কোনো ফাইলে আপনাদের কিছু করার দরকার নেই, সরাসরি দেখেন এখান থেকে রাইট বাটন। মানে আরেকটা জিনিস, আপনাদের প্রত্যেকটা কিন্তু বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে এবং টেক সেভি হতে হবে। এখানে ডাউনলোডের একটা অপশন আছে, পুরো একটা ফোল্ডার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, এসএপি GUI 760। এটা ডাউনলোড হতে যতটুকু যার যার কম্পিউটারের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করতেছে, এটাকে সময় লাগে। তাহলে ডাউনলোড হয়ে যাওয়ার পরে একটা সফটওয়্যার কিভাবে সেট আপ করে সেটা আমি আপনাদেরকে দেখা দেবো, এবং সেট আপের একটা ভিডিও যেটা আছে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। সেটা দেখে দেখে আপনারা নিজেরাও সেট আপ করতে পারবেন, বাট আমিও চেষ্টা করবো সেটা অ্যালাউ করার জন্য, দেখা দেওয়ার জন্য। কিভাবে পাবেন অলরেডি আমি দিয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন। আপনারা হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন হয়ে নেন, তাহলে পেয়ে যাবেন। আমি বললাম, যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছেন একটু কাইন্ডলি তার সাথে যোগাযোগ করেন। স্যার আপনি স্যার আর এটা জুমে স্যারে দিয়ে দিন স্যার লিঙ্কটা, স্যার আমরা ওখান থেকে নিই, যারা স্যার আমরা হোয়াটসঅ্যাপে নেই ওরা ওখান থেকে নিবো। আচ্ছা, এইটা দিয়ে দিলাম, দুইটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সফটওয়্যারের সেটআপ রিলেটেড কাজ শেষ। আপনারা এটা ডাউনলোড করতে থাকেন। আমার মনে হয় আপনারা লিঙ্ক গুলো পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এবার স্যার লিঙ্ক কোনগুলো স্যার ডাউনলোড করবো আমরা? আমি দেখাই দিচ্ছি অলরেডি। আর একটা জিনিস হচ্ছে কি, আপনারা এখানে 600-700 আছে পার্টিসিপেন্ট আছেন, সবার কথা বা শোনা যদি আমি শুনি তাহলে আমি আসলে আপনাদেরকে কিছু শেখাতে পারবো না। তো আপনারা এগুলো দেখেন, এগুলো রেকর্ডিং হচ্ছে, বাট যারা মিস করবেন স্কিপ করবেন, পরবর্তীতে আমি এই রেকর্ডিংটা শেয়ার করে দেবো, সেটা দেখে আপনারা কাজ করতে পারবেন, স্যার ঠিক আছে। আরেকবার দেখাবেন ডাউনলোড প্রসেসটা, আরেকবার একটু কাইন্ডলি শর্ট একটু। এখানে আমি বলেছি যে সবচেয়ে বেটার আপনারা সবাই মিউট করে দেন, তাইলে আর এই ঝামেলাটা থাকবে না। এখানে দেখেন, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, এখানে আমি এরকম একটা অপশনে চলে যাব। এখানে এইখানে GUI 760 গেলে এখানে ডাউনলোডের অপশন আছে, এগুলো তো আপনাদের জানার কথা যারা গুগল ড্রাইভ ইউজ করে। ওকে, আমার মনে হয় সবাই কম বেশি গুগল ড্রাইভ ইউজ করে। সেকেন্ড লিংক অ্যাক্সেস রিকোয়েস্ট চাচ্ছে। আচ্ছা, সেকেন্ড লিঙ্কটা অ্যাক্সেস রিকোয়েস্ট আছে, এখন সবাইকে অ্যাক্সেস দিতে গেলে আমি আর ক্লাস করতে পারবো না, আমি এখানে দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আরে অনলাইনে ক্লাস করতেছি কিসের অনলাইন ক্লাস? সকলকে মিউট করে দেন প্লিজ। স্যার স্যার সবাইকে মিউট করেন, না হলে ক্লাস করা যাবে না। দিয়েছি ভাই। এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে যেটা আপনাদের কাজে লাগবে, আপনারা দেখে নেবেন, এটা একটা সফট কপি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, শুরুতেই আমরা যে ট্রেনিং এর জন্য এতক্ষণ অপেক্ষা করছি বা আমরা রেজিস্টার করছি, যে যে ট্রেনিং যে প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি,
স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা। আমরা শুরুতেই বলছি যে যে এসএপি নিয়ে আমরা এতক্ষণ কথাবার্তা বলছিলাম, আমি বলেছি যে যে বেসিক এসএপি, যে বেসিক মডিউল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কন্ট্রোলিং, সেই মডিউলের ট্রেনিং নিয়ে আমরা কাজ শুরু করছি। এখানে আমরা আমাদের টাইমটা এবং মানি যেটাকে বলি, এটা আসলে আমরা এক্সপেন্স হিসেবে না দেখে যদি ইনভেস্টমেন্ট হিসেবে দেখি, এবং এই ইনভেস্টটাকে আপনারা যদি ফার্দার ক্যাপিটালাইজ করতে পারেন, তাহলে আমি মনে করি এটা 1000 টাইমস বা 1 মিলিয়ন টাইমস রিটার্ন আপনাকে দিতে পারে যদি আপনি সেভাবে। কারণ আপনারা জানেন যে ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগে বাংলাদেশ সারা বছর বলেছে যে 53 বা 55 কোম্পানি, কিন্তু আমার যে ডেটা আছে সেই ডেটাতে দেখা যাচ্ছে যে এখানে 150, নিয়ার অ্যাবাউট 150 অর্গানাইজেশন, এবং দিন দিন এটা বাড়ছে। এখানে কিছুক্ষণ আগে আমাদের রেফাউল স্যার যিনি বলেন, ওনারা ট্রান্সকম গ্রুপের প্রায় 30টা সম্ভবত প্রতিষ্ঠানের এটাই ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। এখানে হামিম গ্রুপের আছে প্রায় তাদের 3.5 বছরের প্রজেক্ট। এরকম অনেক অনেক কোম্পানি যেগুলা আমরা, সবাই তো আর সব ইনফরমেশন পাবলিকলি ডিসক্লোজ করেন। তো সেই ধারাবাহিকতায় আপনারা যারা এখানে সিএ প্রফেশনের আছেন, চাকরি করছেন বা চাকরিতে যাবেন বা চাকরি খুঁজছেন, প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্টিং নলেজের পাশাপাশি আমাদের টেকনোলজিক্যাল নলেজ, বিশেষ করে অ্যাকাউন্টিং সফটওয়্যার। আর অ্যাকাউন্টিং সফটওয়্যার যেমন ট্যালি এক সময় মুড়িমুড়িত চলছে, এখন কিন্তু এসএপিটাও হলাম, এসএপির যে ইন্টিগ্রেটেড ইআরপি, এটাও কিন্তু মোটামুটি সব জায়গায় দেখবেন যে এই ধরনের একটা ক্লজ থাকে চাকরির অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া ছিল। তো সেই ধারাবাহিকতা আমি মনে করবো আপনারা একটা গ্রুপ ডিসিশন নিয়েছেন। এখন এই এসএপিটা আসলে কি, আমরা আরেকটা জিনিস শিখে নেব, সেটা হচ্ছে এসএপি। এটা আলাদা আলাদা উচ্চারণ করবো না, এটা অনেকেই স্যাপ উচ্চারণ করে, যদিও এটা আসলে ঠিক না। এসএপি, এসএপি। এখন আমরা এসএপি শিখতে আসছি, তো এসএপির মিনিংটা আমার সাথে জানতে হবে যে আসলে এসএপি এর মিনসটা কি না মিনিংটা কি। যদিও এটা একটা জার্মান ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশে যদি আমরা ট্রান্সফর্ম করি সেটা দেখতে পাই সিস্টেমস, অ্যাপ্লিকেশনস এন্ড প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং। অর্থাৎ আপনি যে ডেটা বা ইনফরমেশন, ঠিক আছে, ডেটা সিস্টেমকে প্রোভাইড করবেন, সেটাকে প্রসেস করে আপনাকে ইনফরমেশন শেয়ার করবে এসএপি। এবং এসএপি একটা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। অনেকে হয়তো বলতে পারেন যে এসএপি, ওরাকল, এরা তাহলে ওরাকল নাম্বার ওয়ান, এসএপি নাম্বার ওয়ান। তো আমরা যদি চিন্তা করি আমাদের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বা ওই দিক থেকে এসএপি ইজ দ্য নাম্বার ওয়ান, এবং ইউজার ফ্রেন্ডলি হিসেবে যদি চিন্তা করি এসএপিটা হচ্ছে নাম্বার ওয়ান। আর এসএপিটা তার যাত্রা শুরু হয় 1971-এ আইবিএম কর্পোরেশন, আমরা জানি। আচ্ছা, শুরুতে আমি একটা বলেছি, এই মিটিং এ বেসিক ক্রাইটেরিয়া কি, সবাই আনমিউট থাকা। অনলি যিনি রিসোর্স পারসন সে কি করবে, আনমিউট থাকবে, বাকি সবাই মিউট থাকবে। এটা হচ্ছে আমাদের বেসিক ক্রাইটেরিয়া, এটা আপনারা ফলো করবেন, কারণ আননেসেসারি নয়েজ হলে এটা কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, আমার একার না, আপনাদের সবারই। ঠিক আছে, এখানে বারবার আনমিউট করা মুশকিল। আচ্ছা, 1970 আইবিএম এর 5জন ইঞ্জিনিয়ার, তারা এই 1972-তে এসএপি শুরু করে, এবং এসএপি যে লেটেস্ট ভার্সন আমরা জানি এসএপি S/4HANA। ঠিক আছে, আরেকটা জিনিস আমি এখানে আপনাদের বেসিক ওভারভিউ দিব, কারণ আমাদের সেশনটা হচ্ছে 10টা সেশন, 10টা সেশনের মধ্যে আমাদের পুরো কোর্সটা শেষ করতে হবে। তো এই জন্য আপনাদের কোঅপারেশন খুবই খুবই জরুরি। আচ্ছা, তাহলে এসিপি কি আমরা যেটা জানলাম, আর এসিপি দেখবেন যে এসিপিটা সিস্টেমটার একটা বলা হয় R3। R3 মানে কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আরটা হচ্ছে রিয়েল টাইম ডেটা প্রসেসিং। এখন রিয়েল টাইম ডেটা প্রসেসিং বলতে আমরা কি বুঝি, যদি এখানে দেখেন, আমি রিয়েল টাইম ডেটা প্রসেসিং এর একটা
উদাহরণ আপনাদের সামনে দিই, সেটা হচ্ছে আমরা যখন প্রোডাক্টটা সেলস করি, ঠিক আছে, প্রোডাক্ট সেলস করি, সেলস করার সাথে সাথে আমি কি করলাম, কাস্টমারের কাছে আমি প্রোডাক্টটা প্রথম কি করি, হ্যান্ড ওভার করি, আমার এক্সিস্টিং স্টক থেকে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করি কার কাছে, কাস্টমারের কাছে। তারপরে সে কাস্টমারের কাছে চলে যাওয়ার পরে, অর্থাৎ আপনার প্রোডাক্টের সত্ত্ব যখন হ্যান্ড ওভার হয়ে ট্রান্সফার হয়ে কাস্টমারের হ্যান্ডে চলে যাচ্ছে, তখন আপনি সেটাকে সেলস হিসেবে রিকগনাইজ করছেন। তো এখানে বেসিক কি ঘটনা ঘটে, দুইটা ঘটনা ঘটে এখানে। আমি যদি আমরা জার্নালের কথা চিন্তা করি, এক নম্বরে একটা জার্নাল হয়, যে জার্নালটা কি, অর্থাৎ যখন আমি আমাদের প্রোডাক্টটা আমি আমার শেলফ থেকে কাস্টমারের এন্ডে হ্যান্ড ওভার করলাম, এর প্রথম জার্নালটা কি হচ্ছে বলতে পারবেন কি? রিসিভেবল ডেবিট সেলস না, আগে কি হলো, আগে যে ঘটনাটা ঘটলো ক্যাশ টু সেল। সেটা হচ্ছে স্যার যখন কি আমার ডেলিভারি আমার স্টকটা ক্রেডিট হলো, ইনভেন্টরি, ইনভেন্টরি ক্রেডিট হলো, তাহলে ডেবিট হবে কে? কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, এখানে দেখেন ইনভেন্টরি ডেবিট হলো, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। ওকে, এখন কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, আমার প্রোডাক্টের ইনভেন্টরি ট্রানজাকশন হলো। পাশাপাশি একেবারে উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে যখন আমি বিলিংটা কমপ্লিট করবো, তখন আরেকটা ট্রানজাকশন হয়, এটা হচ্ছে ডেবিট, হচ্ছে এআর, অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, আর ক্রেডিট হচ্ছে সেলস, সেলস। ঠিক আছে। এই তো ঘটনা ঘটে। এখন আমি রিয়েল টাইমে, এর সাথে রিয়েল টাইমে কি সম্পর্ক দেখেন, কস্ট অফ গুডস সোল্ড হবে, আমার ইনভেন্টরিটা কি হবে, কস্ট প্রাইসে, রাইট? ধরেন আমার এইটা ইনভেন্টরি একটা সেল করলাম 50 টাকা, এটার ভ্যালু হলো 50 টাকা। একটা ইনভেন্টরি কস্ট প্রাইস যেটা আমার স্টকে আছে, স্টকে কোন রেটে থাকে, কস্ট প্রাইসে থাকে, তাহলে কস্ট প্রাইসে সেটা কি হবে, কনজামশন হবে, সিওজিএসটা তো কস্ট প্রাইসেই হবে। তাহলে ইনভেন্টরি ক্রেডিট হলো 50 টাকা, আবার সিওজিএস হলো 50 টাকা। আমি কি এই প্রোডাক্টটা 50 টাকায় সেল করব? না, এটা আমি কাস্টমারের কাছে 80 টাকায় সেল করতেছি। আমার রিসিভেবল হচ্ছে 80 টাকা, সেলস হচ্ছে 80 টাকা, বাকি 30 টাকা কি, আমার গ্রস প্রফিট, রাইট? তাহলে দেখেন এই এই ঘটনাটা ঘটতেছে কিসের, কিন্তু এটা যদি এটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার না হয়ে একটা লোকাল কাস্টমাইজ সফটওয়্যার হতো, তাহলে কি হতো, এই কস্ট অফ গুডস সোল্ডটা আমাকে অন্যভাবে আলাদাভাবে ম্যানুয়াল ক্যালকুলেশন করে হয়তো জার্নাল বা অন্য কোনো ওয়ে ট্রানজেকশন করতে হবে, কেমন? কিন্তু এখানে দেখেন একেবারে উইথিন সেকেন্ডের মধ্যে এই ট্রানজেকশন গুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার কোনো কিছু করতেছে না। জাস্ট আমি কি করলো, গুডসটা ডেলিভারি করবো, ইস্যু করবো, বিলিংটা কমপ্লিট করবো, অর্থাৎ কমান্ড দিতে যদি দেরি, এই ইনফরমেশন আপডেট হতে দেরি না। এটার সাথে রিয়েল টাইম কি হলো ইনফরমেশন দেখেন, আমরা এখানে বিজনেসে যারা রিপোর্টিং নিয়ে কাজ করতেছে, যারা ড্যাশবোর্ড দেখে, অর্থাৎ আপনার এখানে এমডি বলেন, সিইও বলেন, সিএফও বলেন, তারা কি করতেছে, তারা এই ড্যাশবোর্ডে দেখতেছে যে এই মুহূর্তে আমার সেলস কি হচ্ছে, সাথে সাথে তারা সেলস এর পাশাপাশি তার প্রফিট কি আসছে, গ্রস প্রফিটটা কি সেটা দেখতে পাচ্ছে, ইনভেন্টরির স্ট্যাটাস দেখতে পাচ্ছে, কাস্টমারের মার্কেট ক্রেডিট বা সেলস দেখতে পাচ্ছে। অর্থাৎ সে কিন্তু একই ড্যাশবোর্ডের মধ্যে যে কোনো সময় এনি হয় সে তার মোবাইলে বলেন, ল্যাপটপে বলেন, তার সাথে সাথে সে তার সমস্ত ইনফরমেশনটা দেখে। ওটা তো একটা উদাহরণ দিলাম। তো এটা হচ্ছে R3 কাজ। এই R3 এটা বলতেছে যে এটা হচ্ছে রিয়েল টাইম ডেটা প্রসেসিং, অর্থাৎ আপনাকে অলওয়েজ সে রিয়েল টাইম ইনফরমেশনটাই প্রোভাইড করছে। আর থ্রিটা কি, থ্রি হচ্ছে এটা একটা টায়ার, থ্রি হচ্ছে থ্রি টায়ার বা লেয়ার। এখন থ্রি টায়ার বা লেয়ার এটা আসলে কিরকম, থ্রি টায়ার বা লেয়ার দেখেন, একটা সার্ভার, এটা
এটা চলে, এই এসএপিটা চলবে কিসের মধ্যে? একটা সার্ভারের মাধ্যমে। তো এই সার্ভারের 3টা লেয়ার থাকে। প্রথম লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশনটা লেয়ারটা কি? এই যে যে আমরা সেলস এর এন্ট্রি দিলাম, অর্থাৎ সেলস অর্ডার ক্রিয়েট করলাম, তারপরে গুডস ডেলিভারি দিলাম, বিলিং করলাম, জার্নাল এন্ট্রি দিলাম, আজকে একটা কনভেনশন বিল দিলাম, সেটা ট্রানজাকশন করা, এটা ইনভয়েস পোস্টিং দিলাম। এটা হচ্ছে আমরা কি করতেছি, আমাদের অপারেশন লেভেলে সেটা, অর্থাৎ আমাদের ডেটা গুলা অ্যাপ্লাই করতেছি, এটাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন লেয়ার। সিস্টেম কি করতেছে? এই ডেটা গুলা প্রসেস করে। সিস্টেম কি করতেছে? ডেটা গুলা, আচ্ছা আমি আপনাদের বারবার মিউট করতেছি, আপনারা কেন মিউট করতেছেন? আমি বুঝতেছি না আপনাদের ইয়েটা। আচ্ছা, কোথায় ছিলাম? ডেটা। তাহলে আমরা যে রেগুলার যে ডে টু ডে অপারেশন করছি, ট্রানজেকশন করছি, সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার। এখন যখন আমি ডেটা গুলো অ্যাপ্লাই করলাম সিস্টেমে, সিস্টেম কি করতেছে? সমস্ত ডেটা প্রসেসিং, আমরা শুরুতে এসএপি ডেফিনেশনে কিন্তু জেনে এসেছি কি সিস্টেম, অ্যাপ্লিকেশন, ডেটা প্রসেসিং, তাই না? ডেটা প্রসেসিং করে সিস্টেম কি করতেছে? আমাকে প্রেজেন্ট করতেছে। কি প্রেজেন্ট করতেছে? এই মুহূর্তে আমার ইনভেন্টরি স্ট্যাটাস, এই মুহূর্তে আমার সেলস, এই মুহূর্তে রিসিভেবল, এই এই মুহূর্তে আমার গ্রস প্রফিট, নেট প্রফিট, এই যে ইনফরমেশন আপনাকে শেয়ার করতেছে, এটাকে বলতেছে আমার প্রেজেন্টেশন লেয়ার। আর এই সমস্ত ইনফরমেশন কোথাও না কোথাও একটা জায়গায় স্টোর হচ্ছে, সেভ হচ্ছে। সেটা আমার ক্লাউডে হতে পারে, অন প্রিমাইজে হতে পারে, অর্থাৎ আমার সার্ভারটা আমার যেখানে রাখা আছে সেখানে সেখানে সেই ডেটা গুলা সেখানে জমা হচ্ছে। আমরা এন্ট্রি দিচ্ছি, এই ডেটা গুলাকে হারায় যাচ্ছে? যাচ্ছে না। ডেটাবেস গুলা এখানে স্টোর হচ্ছে, এটাকে বলছি আমরা ডেটাবেস লেয়ার। তাহলে আমরা এসএপি কি জানলাম? এসএপির যে স্ট্রাকচারটা জানলাম, যেটাকে বলতেছে R3, এসএপি ইআরপি R3। আর ইআরপিটার মানে হচ্ছে কি? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ওই এসএপি একটা ইন্টিগ্রেটেড সফিস্টিকেটেড রোবাস্ট ইআরপি। এরকম ইন্টিগ্রেটেড সফটওয়্যার আপনারা দেখবেন যে লোকালি বা অন্য অন্য, যেমন ট্যালি যারা ইউজ করেন, ট্যালি হয়তো বললেন যে ট্যালি ইআরপি, ট্যালি কিন্তু এসএপির ধারের কাছেও না যে এটা ইন্টিগ্রেটেড ইনফরমেশন আপনাকে দেবে। আমরা এটার অপারেশনটা দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, এবার আসেন এসএপির মডিউল গুলা, বেসিক মডিউল যেগুলা যেগুলা কমনলি মোস্ট পপুলার মডিউল গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যেগুলা ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। হ্যাঁ, এর মধ্যে প্রথম যেটা আমরা করছি, যেটা নিয়ে আমরা কাজ করব, এফআই, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, সিও কন্ট্রোলিং অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে? সিওর কাজ কি? সিওর কাজ হচ্ছে কন্ট্রোলিং, অর্থাৎ সিও হচ্ছে মূলত রিপোর্টিং বেস, বিভিন্ন ধরনের রিপোর্টিং, অ্যানালাইসিস, এবং মেইন কাজ হচ্ছে প্রোডাক্ট কস্টিং অ্যান্ড প্রোডাক্ট কস্ট কন্ট্রোলিং। এর জন্য এটাকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাথে তুলনা করতে পারি। এমএম মডিউল, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, আমি শুরুতেই যেটা বলেছি, আমরা এফআইসিওর পাশাপাশি এমএম মডিউলের কিন্তু অনেক একটা অংশ কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে এসডি, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মডিউল। প্রোডাকশন মডিউল, টিপি, প্রোডাকশন প্ল্যানিং। এইচআরটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস। ক্লিয়ার? এছাড়া আছে কিউএম, কোয়ালিটি ম্যানেজমেন্ট, বা এরকম প্রায় 24-25টা মডিউলের মতো আছে। বেসিক মডিউল গুলা যেগুলো কমনলি ইউজ হয়, যেমন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, তাদের এই টিপি মডিউল দরকার আছে, কিন্তু যারা ট্রেডিং অর্গানাইজেশন তাদের কিন্তু প্রোডাকশন প্ল্যানিং মডিউল দরকার নেই। আর এইচআর মডিউলের কথা যদি বলি, এসএপি কিন্তু এইচআর একটা লিমিটেড ভার্সন ইউজ হয়। কেন ইউজ হয়? কারণ এইচআর মডিউলটা আমরা আসলে চার্জার মতো করে শেষে ইউজ করি। কারণ এইচআর এর সাথে আমার অ্যাটেন্ডেন্স, আমার ইন আউট এক্সিট অনেক কিছু যুক্ত থাকে, যে জন্য আমরা আসলে লোকাল কাস্টমাইজ গুলাই বেশি প্রেফার করি। এই জন্য এসএপি এইচআর মডিউলে কিন্তু বেসিক কিছু রাখছে, এইচআর মডিউলটা অত ফাস্ট না। ঠিক আছে? তাহলে অন্য সব মডিউল গুলো যেভাবে ইন্টিগ্রেটেড, এইচআর মডিউলে অত কিন্তু ফাস্ট না। এই জন্য এইচআর মডিউল অনেকে নেয়, আবার অনেকে নেয় না, কারণ তারা সেটা লোকালি সেটার সাথে অ্যাটেন্ডেন্স, অ্যাক্সেস কন্ট্রোল অনেক কিছু কাস্টমাইজ করে। পিএ বা আনুষঙ্গিক যেগুলো থাকে তাদের, অর্থাৎ এমপ্লয়ি বেনিফিটস এর অনেক জিনিসই এইচআর মডিউলের মাধ্যমে কাজ করে, যেটা এসএপি তে আসলে অ্যাভেলেবেল না। আচ্ছা, এসএপি ফাইন্যান্স ইন্টিগ্রেশন। এখন
আমরা শিখবো হচ্ছে এফআই এবং সিও মডিউল। এফআই মডিউলের মধ্যে আসলে কি কি আছে, এফআই মডিউলটা কি জিনিস সেটা যদি আমরা জানি, অর্থাৎ স্কোপ অফ এফআই মডিউল। এফআই বলতে আমরা বুঝি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ম্যানেজেস দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অফ দ্য অর্গানাইজেশন। অর্থাৎ একটা অর্গানাইজেশনের সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সেটা সে ম্যানেজ করার দায়িত্ব বা কাজই হচ্ছে এফআই মডিউলের। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন রেকর্ডেড ইন ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ আমাদের ফাইন্যান্সিয়াল যত ধরনের ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশন গুলো কোথায় রেকর্ড হয়, আইদার ইনকাম স্টেট ব্যালেন্স শিটে অথবা ইনকাম স্টেটমেন্ট। আমরা যদি স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম করি অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এখানে এর বাইরে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন রেকর্ড হয় না। The subcomponent of the module align with balance যত সাবকম্পোনেন্ট আছে সমস্ত আমার এই ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের সাথেই রিলেটেড। এখন আমরা যদি দেখি যে এফআই স্কোপ গুলা কি কি আছে, শুরুতে যদি দেখি জেনারেল লেজার, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাসেট অ্যাকাউন্টিং। এখন দেখেন এর বাইরে আমাদের ফাইন্যান্সের আর কোনো কিছু আছে কিনা। জেনারেল লেজার, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাসেট অ্যাকাউন্টিং। জিএল অ্যাকাউন্টিং আমাদের বলেছে জার্নাল এন্ট্রি, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস, এর বাইরে কিন্তু আর আমার কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন নাই। আর নিচে আমরা ব্যাংকিং লেজার বলতে আলাদা একটা অপশন রেখেছি। ব্যাংকিং লেজারটা এর জন্য রেখেছি এসএপি তে ব্যাংকিং ব্যাংকিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট ভাবে এটাকে অপারেশনটা করা হয়। সেটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের এগেনস্টে তিনটা লেজার মেনটেন করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ইনকামিং, একটা হচ্ছে আউটগোয়িং, আর একটা হচ্ছে মেইন লেজার। অর্থাৎ একটা ব্যাংকে যত ডেবিট হয়, ইনকামিং হয়, ডিপোজিট হয়, ঠিক আছে, যে কোনো সোর্স থেকে, সেটাকে আমরা বলবো হচ্ছে সেই সকল ট্রানজাকশন আমরা রেকর্ড করবো হচ্ছে ব্যাংকের ইনকামিং লেজার। আর একটা হচ্ছে ব্যাংক থেকে যত ধরনের ডিডাকশন, যত ধরনের পেমেন্ট, সেইগুলোকে আমরা রেকর্ড করবো হচ্ছে আউটগোয়িং। এবং ইনকামিং এবং আউটগোয়িং এর পরেও মান্থ এন্ড ক্লোজিং এ কিন্তু আমাদের কিছু রিকনসিলিয়েশন থেকে যায়। অর্থাৎ আমি একটা সাপ্লায়ারকে পেমেন্ট করলাম, চেক ইস্যু করলাম, বাট 31st আর 13 ডিসেম্বর বলে বা যে কোনো মাস শেষে কি হলো, ওটা আমার ব্যাংকে ডিপোজিট হলো না। ঠিক আছে, তাহলে আমি আমার স্টেটমেন্ট থেকে সেটাকে ডিডাক্ট করলাম, বাট ব্যাংকের স্টেট থেকে সেটা কিন্তু ডিডাক্ট করে। এই অ্যামাউন্ট গুলা কিন্তু রিকনসিলিয়েশন ফিগার হিসেবে থেকে যায়। ঠিক আছে, তাহলে ইনকামিং এবং আউটগোয়িং এইটার রিকনসিলিয়েশন যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা মেইন অ্যাকাউন্টে মাস শেষে ক্যারি ফরওয়ার্ড হয়। মাস শেষে মেইন অ্যাকাউন্টে সেই রিকনসিলিয়েশন ব্যালেন্স থাকে এবং মেইন অ্যাকাউন্টের ব্যালেন্সটাই পরবর্তী মাসে ওপেনিং ব্যালেন্স বা রিকনসিলিয়েশন ব্যালেন্স হিসেবে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসে। এই জন্য ব্যাংকিং লেজারটা এখানে আলাদাভাবে আমরা কি করি, উল্লেখ করি। তাহলে এই স্কোপ অফ এফআই আমরা একটা জানলাম। এখন এটা বলছি যে আমরা একটা ওভারভিউ দেবো এবং বেসিক কিছু ইনফরমেশন যেটা না জানলেই নয়, কারণ আমাদের এই পুরো সেশনটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন। ঠিক আছে, এই প্র্যাকটিক্যাল সেশনে আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের এই বেসিক ইনফরমেশন গুলো জানা দরকার। অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা জানা দরকার। এখন স্ট্রাকচার যদি আমি না জানি তাহলে আমি আসলে সেটা নিয়ে কিন্তু আরো ভিতরে কাজ করার স্কোপটা পাবো না। স্ট্রাকচারটার মধ্যে কি থাকবে দেখেন, এসএপি তে যখন আমরা লগ ইন করবো, অর্থাৎ এখানে আমাদের একটা ইন্টারফেস থাকে, যে ইন্টারফেস আমি অলরেডি আপনাদের একটা লিঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। জিইউআই, এসএপি দুই মানেটা কি? দুই মানেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটাকে এসএপি টুল। দেখো ওই ইউজার ইন্টারফেসের মাধ্যমে আমরা কি করবো, সফটওয়্যারে অ্যাক্সেস নিই। সফটওয়্যারে অ্যাক্সেস নেওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা হবে, দেখবেন এখানে একটা ক্লায়েন্ট আইডি দেওয়া থাকে। ক্লায়েন্টটা হচ্ছে আপনার এই সিস্টেমের একটা আইডেন্টিফিকেশন। এটা আসলে, আচ্ছা আর একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখি, এসএপি দুটা কোর্স আছে।
একটা হচ্ছে অপারেশনাল কোর্স আর একটা হচ্ছে কনফিগারেশন কোর্স। আমরা যেটা শিখতেছি সেটা অপারেশনাল, নট কনফিগারেশন। কনফিগারেশনের কোর্স থেকে 4 থেকে 6 মাস সময় লাগে। অর্থাৎ আচ্ছা, অপারেশনাল কি আর কনফিগারেশন সেটাও একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে দেখেন, এখানে আমাদের একটা সিস্টেম, স্ট্রাকচার সিস্টেম আছে, রেডি সিস্টেম। যে সিস্টেমে অ্যাক্সেস করা থাকবে, একটা কোম্পানি থাকবে, সেই কোম্পানির একটা কোড থাকবে, সেই কোম্পানির একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে, চার্ট অফ অ্যাকাউন্টস এর আন্ডারে অনেকগুলো লেজার ক্রিয়েট করা থাকবে, কাস্টমার ক্রিয়েট করা থাকবে, ভেন্ডার ক্রিয়েট করা থাকবে, এবং প্রত্যেকটা মডিউলের সাথে মডিউল ইন্টিগ্রেট করা থাকবে। আমরা শুধু অপারেট করব, আমরা আমাদের ডেইলি ট্রানজেকশন গুলা রেকর্ড করব, ডেইলি ট্রানজেকশন গুলা রেকর্ড করব। ঠিক আছে? অর্থাৎ সবকিছু রেডি আছে, আমি আমার অপারেশনাল ওয়ার্কটা করব। সেটা হচ্ছে অপারেশন ট্রেনিং। এবং সেই কাজটা আমি কিভাবে করব সেটা হচ্ছে আমরা এখন শিখব। এখন আপনি যদি বলেন তাহলে এখানে কোম্পানি কোড একটা যে বানালাম সেটা কিভাবে বানায়, ইন্টিগ্রেশন অর্থাৎ এক একটা মডিউলের সাথে, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে এফআই, অর্থাৎ এফআই এর সাথে এমএম, এফআই এর সাথে এমএন, এসডি, এফআই এর সাথে পিপি, কিউএম বা অন্যান্য মডিউল গুলা কিভাবে ইন্টিগ্রেট করে, এখানে ভেন্ডর কিভাবে ক্রিয়েট করে, লেজার কিভাবে ক্রিয়েট করে, চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে ক্রিয়েট করে, কাস্টমার ক্রিয়েট করে, অর্থাৎ এই ট্রানজেকশনটা আমি যে দিব, এই জার্নালটা আমার কোন লেজারে পোস্টিং হবে, ব্যালেন্স শিটের মধ্যে কি কি লেজার ইন্টিগ্রেট থাকবে, ইনকাম স্টেটমেন্টের মধ্যে কি কি এই যে স্ট্রাকচার, হ্যাঁ, অর্থাৎ এই যে ডিজাইন, হ্যাঁ, এখন এই ডিজাইনটাকে বলা হচ্ছে যেটা, অর্থাৎ কনফিগারেশন ট্রেনিং, অর্থাৎ সিস্টেমটা কনফিগার করা। অর্থাৎ এরপরে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো অ্যাডভান্স লেভেলে কাজ করতে হলে আমাদের কনফিগারেশন জানতে হবে, বাট আমরা এখন যে অপারেশনাল লেভেল। এখন এখানে আমাদের একটা ক্লায়েন্ট আইডি থাকবে। এই ক্লায়েন্ট আইডি সাধারণত দেখবেন যে 100, 120, 110, এটা আপনি ডিপেন্ড করতেছেন আপনি ক্লায়েন্টের আইডেন্টি কিভাবে। এখানে 3 ডিজিটের একটা নাম্বার থাকে। এখন ওই ক্লায়েন্ট যখন দেবেন, ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দেবেন, তারপরে আপনি সিস্টেমে অ্যাক্সেস নেবেন। সিস্টেমে অ্যাক্সেস নিয়ে তখন আপনি আপনার কোম্পানি, এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কোম্পানি, আপনার যদি গ্রুপ অফ কোম্পানি থাকে 10টা 20টা। আর একটা জিনিস মনে রাখতে হবে, এসএপি কিন্তু প্রত্যেকটা জিনিসকে চেনে কি হিসাবে, কোড হিসাবে। হ্যাঁ, এসএপি কিন্তু কোডিফিকেশন চেনে। ঠিক আছে? এসএপি প্রত্যেকটা ট্রানজাকশন করতে হলে আমাদের একটা কোডিং এর মাধ্যমে দিতে হবে। এসএপি কোড আকারে চেনে। ধরেন আমি একটা কোম্পানির নাম বললাম যে সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড, ওটা অনেক বড়, কিন্তু এই কোম্পানিটাকে এসএপি কি চিনবে, কোডিং এর মাধ্যমে চিনবে। ঠিক আছে? এই কোডটা হচ্ছে 1200, আমরা 1200 কোম্পানিতে কাজ করি। ঠিক আছে? এই একটা কোম্পানি থাকবে, কোম্পানি ইটস লিগ্যাল এন্টিটি। এখন এটার অপারেশনালের জন্য চার্ট অফ অ্যাকাউন্টস থাকে। চার্ট অফ অ্যাকাউন্টস কি জিনিস? লিস্ট অফ জেনারেল লেজার। একেবারে খুবই সিম্পল, একটা সবচেয়ে সহজ ডেফিনেশনটা যদি আমরা বলি, লিস্ট অফ জেনারেল লেজার, অর্থাৎ অনেকগুলো জেনারেল লেজারের লিস্ট থাকতেছে সেই চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে। পাশাপাশি একটা থাকে ক্রেডিট কন্ট্রোল এরিয়া। একটা দেখেন এখানে থাকবে ক্রেডিট কন্ট্রোলিং এরিয়া, ক্রেডিট কন্ট্রোল এরিয়া। ক্রেডিট কন্ট্রোল এরিয়া কি কাজে লাগবে? এটা চার্ট অফ অ্যাকাউন্টস এর সাথে এটা প্যারালালি রাখা হয়েছে এর জন্যই। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্ট, উইদাউট চার্ট অফ অ্যাকাউন্টস আমরা কি কোনো অপারেশন করতে পারবো, কোনো ট্রানজাকশন করতে পারবো? পারবো না। কারণ আজকে যদি আমি একটা জার্নাল পোস্ট করতে চাই, আমার দুটা, একটা ডেবিট লাগবে, একটা ক্রেডিট লাগবে। তো ডেবিটের একটা হেড লাগবে, ক্রেডিটের একটা হেড লাগবে। যেমন আমি এখানে বললাম যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর একটা হচ্ছে সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল এটাকে আমরা বলি কি একটা হেড, হেড অফ অ্যাকাউন্টস। এটাকে আমরা আর একটা বলি কন্ট্রোল লেজার বা জেনারেল লেজার। আচ্ছা, এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে আমাদের লেজারের কিছু কনসেপ্ট আছে। এসিপি ক্ষেত্রে আবার এটা কিন্তু অন্যটার সাথে গোলাইলে হবে না। এখন আপনারা বলেন জেনারেল লেজার, সাব লেজার, তারপরে সাবসিডিয়ারি লেজার। এসএপি কিন্তু এই ধরনের কোনো কোডিফিকেশন বা এই ধরনের কোনো স্ট্রাকচার এসএপি তে নাই। এসএপি তে আপনার হচ্ছে দুটা লেজার থাকবে, একটা হচ্ছে মেইন লেজার বা কন্ট্রোল লেজার, যেটাকে আমরা জেনারেল লেজার বলি, আর একটা হচ্ছে সাব লেজার কনসেপ্ট। যেমন আমি ওইখানে বললাম, এখানে আমি বললাম হচ্ছে কাস্টমার ডেবিট। ঠিক আছে? আচ্ছা, এখানে 3টা জিনিস দেখেন। এয়ার,
অ্যাকাউন্ট রিসিভেবল আমরা যখন ব্যালেন্স শিটে দেখি, ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা লেজার থাকে, সেই লেজারের মধ্যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল এর ব্যালেন্সটা শো করে। কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল কি আমরা কখনো এন্ট্রি দেই? আমরা এন্ট্রি দেই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমার। ইন্ডিভিজুয়াল কাস্টমারের আমরা সেলস করি, কারণ এখানে আমার 100টা 500টা 1000টা কাস্টমার থাকতে পারে। ওই কাস্টমারের যত ট্রানজেকশন ওইটা কি হয়, কিউমুলেটেড হয় হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। সেম হইতে সাপ্লায়ার বা ভেন্ডরের সমস্ত ট্রানজেকশন অ্যাকুমুলেটেড হয় কোথায়? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই কাস্টমার এবং ভেন্ডর এই লেজারকে বলবো হচ্ছে আমরা সাব লেজার। আবার বলি কাস্টমার, ভেন্ডর, আর একটা বলি অ্যাসেট। আচ্ছা, অ্যাসেটটা আমি কেন বলতেছি? এসএপিতে অ্যাসেটের ফিচার গুলো বা অ্যাসেট মডিউলটা এত সুন্দরভাবে সাজানো আছে যে আপনি আজকে একটা অ্যাসেট ক্যাপিটালাইজ থেকে শুরু করুন, তার আপনি যদি সেটা ডিটারমেন্ট না করেন বা স্ক্র্যাপ না করার পুরো হিস্ট্রি কিন্তু এসএপিতে রেকর্ড থাকছে। এবং প্রত্যেকটা অ্যাসেটে তার জন্ম বৃত্তান্ত বা মৃত্যু পর্যন্ত যত ধরনের যত ইনফরমেশন লেখা। এখন আপনার কোম্পানিতে যদি 1000 ল্যাপটপ থাকে, 1000 ল্যাপটপের আলাদা আলাদা লেজার পাবেন, ইনফরমেশন পাবেন। 1000 মেশিনারি থাকে বা 1,00,000 অ্যাসেট থাকে, সব মিলে প্রত্যেকটা 1,00,000-এর আলাদা আলাদা হিস্ট্রি কিন্তু আপনি পাবেন। এই জন্য প্রত্যেকটা অ্যাসেট আলাদা আলাদা ভাবে এখানে একটা লেজার আকারে থাকে। এই জন্য আমরা বলবো অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, এই তিনটা জিনিসকে আমরা বলবো সাব লেজার কনসেপ্ট। তাহলে এখানে দুটা কনসেপ্ট, একটা হচ্ছে সাব লেজার কনসেপ্ট আর একটা আছে মেইন লেজার বা কন্ট্রোল লেজার বা জেনারেল লেজার কনসেপ্ট। তাহলে এই তিনটা বাদ দিই, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল দ্যাট মিনস কাস্টমার, অ্যাকাউন্টস পেয়েবল দ্যাট মিনস ভেন্ডর, অ্যাসেট অ্যাকাউন্টিং দ্যাটস মিন অ্যাসেট, ইন্ডিভিজুয়াল অ্যাসেট, এই তিনটা বাদে বাকি যা আছে সব হচ্ছে আমার জেনারেল লেজার বা মেইন লেজার বা কন্ট্রোল লেজার, যেটা আপনারা বলেন। আচ্ছা, তাহলে আমরা দুটা জিনিস জানলাম। আমার চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে দুটা থাকবে, একটা হচ্ছে জেনারেল লেজার, একটা হচ্ছে সাব লেজার। সাব লেজার হচ্ছে তিনটা, আর বাকি সব হচ্ছে আমার জেনারেল লেজার। আচ্ছা, ক্রেডিট কন্ট্রোল এরিয়াতে যদি আমরা আসি, ক্রেডিট কন্ট্রোল এরিয়া দেখেন, আমরা ক্রেডিট কন্ট্রোল এরিয়াটা অ্যাপ্লাই করি মূলত কাস্টমারের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ কাস্টমারের কাছে আমরা আমরা বাকিতে ক্রেডিট সেলস করি, ঠিক আছে? তো এখন একটা কাস্টমারের সাথে যখন আমার এগ্রিমেন্ট হয় বা ডিলারশিপ বা যে কোনো ওয়েতে এগ্রিমেন্ট হয় যে সারা মাসে তুমি 20 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট অ্যাভেল করতে পারবা, বাট এট দ্য এন্ড অফ মান্থ ইউ হ্যাভ টু পে অল ডিউস। আপনাকে কি করতে হবে? মাস শেষে সমস্ত ডিউটা পরিশোধ করে দিতে হবে, ঠিক আছে? মাস শেষে সমস্ত ডিউটা পরিশোধ করে দিতে হবে। আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন, আমি চেষ্টা করব আমার এই সেশনের শেষে আমাদের কোশ্চেন আনসার সেশন থাকবে তখন, ঠিক আছে? আপাতত যদি আমার কথা না শোনা যায় বা না বোঝা যায়, আপনারা একটু চ্যাট বক্সে লিখে দেবেন, ওকে? আচ্ছা, তো সেই কাস্টমারের 20 লাখ টাকা ক্রেডিট আছে। এখন এরকম কাস্টমার আপনার কয়েকশো বা কয়েক হাজার থাকতে পারে। তো আমরা যখন সেলস করতেছি, অর্ডার নিচ্ছি তো নিচ্ছি, তো এখন এটাকে আমাদেরকে মেনটেন করা সম্ভব নাকি যে কোন কাস্টমারের এখন কত টাকা বাকি আছে আর কত টাকা তাকে আমি অর্ডার প্লেস করতে পারবো? যে এই দায়িত্বটা নেওয়া মানে ইন্ডিভিজুয়ালি মেনটেন করা কি হয়, টাফ কাজ। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে দায়িত্ব দিয়ে দিতে হবে সফটওয়্যার। আর এই সফটওয়্যারের এই দায়িত্বটা পালন করে হচ্ছে ক্রেডিট কন্ট্রোলের নিয়ে, অর্থাৎ যেটা সে কি করে কাস্টমারের ক্রেডিটটা কন্ট্রোল করে। যখনই সিস্টেম দেখা যাচ্ছে তার ক্রেডিট লিমিট সেট করা আছে যে 20 লাখ টাকা, যখন সে 20,01,000 সেলস অর্ডার প্লেস করবে, সাথে সাথে সে সেলস অর্ডারটা ব্লক করে দেবে যে না, এটা প্রসেস করা সম্ভব না। যেমন এক সময় গ্রামীণ ফোনের টাকা শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি কল কেটে দিত, ঠিক আছে? এরকম যেমন আপনার ক্রেডিট লিমিট যদি শেষ হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আপনার সমস্ত সেলস অর্ডার ব্লক হয়ে যাবে, কেমন? আচ্ছা, এর প্যারালালি কোম্পানির মধ্যে, এখন কোম্পানি আমরা বলছি যে একটা অর্গানাইজেশন, যেটা যদি গ্রুপ অফ কোম্পানি হয়, গ্রুপ অফ কোম্পানি অনেকগুলো কোম্পানি থাকতে পারে, কোম্পানি 1, 2, 3,
এবং প্রত্যেকটা আমরা কোড লিখেছি, যেহেতু এটা এসএপি কোডিং আকারে চেনে, তাহলে কোম্পানি কোড 1, কোম্পানি কোড 2, 3 এভাবে অনেকগুলো কোম্পানি থাকতে পারে একটা ক্লায়েন্টের আন্ডারে। আর যদি সেটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয়, তাহলে সেই অর্গানাইজেশন প্রত্যেকটা কোম্পানি, এই কোম্পানিটা যদি সেটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয়, তাহলে সেটা কি হবে, প্ল্যান্ট থাকতে পারে। প্ল্যান্ট বলতে ফ্যাক্টরিকে বোঝাচ্ছে প্ল্যান্ট। আর যদি শেষে ট্রেডিং বিজনেস হয়, তাহলে সেটা বিজনেস এরিয়া। যেমন যদি সে একটা অর্গানাইজেশন আছে, তার ঢাকা ব্রাঞ্চ অফিস আছে, চিটাগাং আছে, রাজশাহী, খুলনা আছে, বিভিন্ন জায়গা থেকে সে ব্যবসা পরিচালনা করে। বাট আপনি চাইছেন যে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভাবে সেটাকে ট্র্যাক করতে বা আলাদা আলাদা ভাবে মনিটর, সেটা কিন্তু আপনি বিজনেস এরিয়ার মাধ্যমে করতে পারেন। আর ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হলো যেমন আপনার বিভিন্ন জায়গা যেখানে আপনার প্রোডাকশন হচ্ছে, প্ল্যান্ট অর্থাৎ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি থাকতে পারে, দুটা ফ্যাক্টরি থাকতে পারে, সেই ফ্যাক্টরি গুলা অপারেশন এখানে কোম্পানি কোডের আন্ডারে ট্যাগ থাকে, অর্থাৎ কোম্পানি কোডের সাথে এগুলো ট্যাগ থাকে। এই হচ্ছে আমার এফআই স্ট্রাকচার, এফআই অর্গানাইজেশন স্ট্রাকচার। আচ্ছা, এরপরে আসেন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অর্গানাইজেশন স্ট্রাকচার জানি। আরেকটা জিনিস যেটা আমরা জানি, আমরা ফিসকাল ইয়ার কি সবাই জানি যে ফিসকাল ইয়ারটা হচ্ছে 12 মাসের একটা 12 মাসের একটা পিরিয়ড। এখানে প্রত্যেকটা মাসকে আমরা এক একটা পিরিয়ড হিসেবে চিন্তা করবো, 12 মাসে 12টা পিরিয়ড। আচ্ছা, এবার আসি এসএপি কিছু বেসিক কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সেটা প্রত্যেকটা মাসকে আমরা এক একটা পিরিয়ড হিসেবে ট্রিট করব, এবং এর পাশাপাশি আরো 4টা স্পেশাল পিরিয়ড, আপনি ম্যাক্সিমাম 4টা স্পেশাল পিরিয়ড, অর্থাৎ টোটাল 16টা। আসলে মাস তো 12টা, মাস তো আর কখনো 16টা হয় না, বাট পিরিয়ড হচ্ছে 16টা। 12 মাসে 12টা পিরিয়ড, 4টা স্পেশাল পিরিয়ড। 12 মাসে 12টা পিরিয়ড, 4টা স্পেশাল পিরিয়ড। এখন 4টা স্পেশাল পিরিয়ড থাকছে। এখন 4টা স্পেশাল পিরিয়ড কেন থাকছে, যখন আমার এটা জুন মাস হয়ে যাচ্ছে, হ্যাঁ, জুন মাস শেষ হয়ে যাচ্ছে, তাহলে নতুন আর একটা ফিসকাল ইয়ার এখানে, এখানে চালু হয়ে যাচ্ছে। কেমন? তাহলে কি আমি আমার অপারেশন বন্ধ রাখবো? আমি তো আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ করতে পারতেছি না, কারণ এটা জুন ক্লোজ হবে, এটা অডিট হবে, অডিট হওয়ার পরে যখন অডিটের রিপোর্ট ফাইনাল হবে, দেন অর্থাৎ অনেকগুলা লিগ্যাল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, যেটা করতে 2 থেকে 3 মাস বা 4 মাস সময় লাগতে পারে। এই জন্য 4টা স্পেশাল পিরিয়ড। এখন কেন স্পেশাল পিরিয়ড এখানে রাখা হয়েছে? যদি কোনো অডিট আপত্তি থাকে, যেটা আসলে আমরা কোনো রেকটিফাইং বা ক্লারিফাই বা কোনো রিভার্স বা কোনো কিছু অ্যাড ব্যাক করতে হয়, আমরা ওই স্পেশাল পিরিয়ড ইউজ করে করতে পারবো। বাট বাই দিস টাইম কিন্তু আমার রেগুলার আরো একটা ফিসকাল ইয়ার চালু হয়ে যাবে। তাহলে আমরা জানবো যে 12 মাসে 12টা পিরিয়ড এবং 4টা স্পেশাল পিরিয়ড এসএপি তে মেনটেন করা যায়। এই 12টা পিরিয়ডকে আমরা বলতেছি ফিসকাল ইয়ার। এখন ফিসকাল ইয়ার 2 ধরনের, হ্যাঁ, ফিসকাল ইয়ার 2 ধরনের, এবং বাংলাদেশেও কিন্তু সেই 2 ধরনের ফিসকাল ইয়ার মেনটেন করা হয়। বাংলাদেশেও কিন্তু সেই ফিসকাল ইয়ার মেনটেন করা হয়। যেমন বাংলাদেশে দেখেন, একটা ফিসকাল ইয়ার আছে জুলাই থেকে শুরু হয়ে জুন, এটা গভর্নমেন্ট ফলো করে, এবং অন্যান্য ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ছাড়া বাকি সবাই সেটা ফলো করে। ঠিক আছে, যেটা হচ্ছে জুলাই থেকে শুরু হয়, অর্থাৎ একটা বছরে 6 মাস। ক্যালেন্ডার ইয়ার যদি মনে করি, একটা বছরে 6 মাস, অর্থাৎ 23 সালে 6 মাস, 24 সালে 6 মাস, এই 6 মাস মিলে একটা ফিসকাল ইয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা আসলে কোনটা মেনটেন করি? হ্যাঁ, আমরা কোনটা মেনটেন, এটা আপনার ডিপেন্ড করতেছে আপনার অর্গানাইজেশনে যেটা ফলো করে, আপনার এসিপি তেও সেটা ফলো করবেন। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এটা ফিসকাল ইয়ার 2টা কেন হলো, এবং 2টা এসএপি তে কিভাবে মেনটেন করতে হয়। এখন ফিসকাল ইয়ার কিন্তু এসএপি তে ক্যালেন্ডার ইয়ারকেই ফলো করতে হবে, অর্থাৎ ফিসকাল ইয়ার লিখতে হবে 2023, 2024। আচ্ছা, আর একটা ফিসকাল ইয়ার আছে যেটা জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বরে শেষ। তাহলে 2টা ফিসকাল ইয়ার কি জিনিস এসএপি তে? 2টা ফিসকাল, একটা হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে কি ইয়ার বলতে আমি বুঝছি ক্যালেন্ডার ইয়ারকে। যেমন এখন 2024 সাল শুরু হয়েছে জানুয়ারি থেকে, শেষ হবে ডিসেম্বর। তাহলে যে কোম্পানির ফিসকাল ইয়ার বা যে অর্গানাইজেশনের ফিসকাল ইয়ার জানুয়ারি থেকে শুরু হয় এবং ডিসেম্বরে শেষ হয়,
সেটা হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে ক্যালেন্ডার ইয়ারের উপর নির্ভরশীল, ক্যালেন্ডার ইয়ারের বাইরে সে যেতে পারবে না। তাহলে সেই অর্গানাইজেশনে ফিসকাল ইয়ার এখন কি চলে 2024। এখন যে অর্গানাইজেশন ফলো করতেছে জুলাই, অর্থাৎ যার ফিসকাল ইয়ার শুরু হয়েছে জুলাই 2023 থেকে এবং শেষ হবে জুন, সামনে যে জুন আসতেছে জুন 2024-এ, তাহলে সে কি লিখবে তার ফিসকাল ইয়ারকে? এটা এটা একটু আপনাদেরকে বোঝাতে হবে। অর্থাৎ ক্যালেন্ডার ইয়ার নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কারণ ক্যালেন্ডার ইয়ার ডিপেন্ডেন্ট, অর্থাৎ 2024 হলে 24, 25 হলে 25, 26 হলে 26, কারণ সে জানুয়ারি থেকে জুন ফলো করে। কিন্তু যারা ইয়ার ইন্ডিপেন্ডেন্ট বলতে স্বাধীন, সেই একটা ইয়ারের যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে, যে কোনো জায়গায় শেষ করতে পারে। বাংলাদেশে যেটা হয় জুলাই থেকে শুরু হয়, জুনে গিয়ে শেষ হয়। ইন্ডিয়ায় কি হয়, এপ্রিল থেকে শুরু হয়, মার্চে শেষ হয়। অনেক জায়গায় দেখা যায় সেপ্টেম্বর থেকে শুরু হয়, অক্টোবর থেকে শুরু হয়, সেপ্টেম্বরে শেষ হয়। এরকম ভিন্ন ভিন্ন ভাবে, অর্থাৎ তারা কি করে, যে কোনো একটা মাসে বছরের যে কোনো একটা মাস থেকে শুরু করে আবার তার আগের মাসে গিয়ে শেষ করে। তাদের ক্ষেত্রে আসলে আমরা ফিসকাল ইয়ারটা কি নিই? এখন যেমন একটা জুলাই 23 জুন 24। এখন এইটাকে আমি 2023 সাল লিখবো না ফিসকাল ইয়ার 2024 সাল লিখবো, বলেন তো? এবার আমি একটু আপনাদের কেউ একজন বলেন, আমি একটু আপনাদের আনমিউট করার দিয়ে দিচ্ছি। কেউ একজন বলেন তো। 24 আচ্ছা। লিখবো স্যার, ফিসকাল ইয়ার 24 23-24 বলবো, বাট 24 বলা হয় সাধারণত। দেখেন, হ্যাঁ দেখেন, এখানে কিন্তু আপনারা অলরেডি দুইটা দলে বিভক্ত হয়ে গেছেন। কেউ বলতেছেন 2023 লিখবো, কেউ বলতেছেন 2024 লিখবো, ঠিক আছে? এখন দুইটা দলই রাইট, কিন্তু সিস্টেমে তো আপনি একটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা ডিপেন্ড করতেছে আপনার ম্যানেজমেন্টের ডিসিশন উপরে। আপনি 23 লিখবেন না 40 লিখবেন, এটা জিজ্ঞেস করতেছে আপনার কোম্পানির ম্যানেজমেন্ট কি চায় সেটার উপরে, ঠিক আছে? এখন আমরা যে সিস্টেমে প্র্যাকটিস করব সেটাকে আমরা বলছি 2024 সাল। অর্থাৎ আমরা বেছে নিয়েছি কোনটা? আমরা বেছে নিয়েছি হচ্ছে কোনটা বলেন তো? লাস্ট 6 মান্থ যে ক্যালেন্ডার ইয়ারের মধ্যে পড়েছে, লাস্ট 6 মান্থ, আবার বলি, লাস্ট 6 মান্থ যে ক্যালেন্ডার ইয়ারের মধ্যে পড়েছে সেই ক্যালেন্ডার ইয়ারই হবে আমার ফিসকাল ইয়ার। আমার ফিসকাল ইয়ার হচ্ছে 2024। তাহলে 2024 যখন আমি বলবো তখন আমাকে ধরে নিতে হবে এটা স্টার্ট হয়েছে জুলাই 23 থেকে আর শেষ হবে জুন 24-এ। কেমন? তাহলে এখন এই ফিসকাল ইয়ারে জুলাই মাসটা কোন পিরিয়ড? পিরিয়ড 1। জুলাই মাসটা পিরিয়ড 1, কারণ আমার শুরুটা হয়েছে 1, কিন্তু আমি যখন মাস হিসাব করতে যাব তখন কি হবে, সেটা 7 মাস। তাহলে জুলাই মাসটা হচ্ছে পিরিয়ড 1, ডিসেম্বরটা হচ্ছে পিরিয়ড 6, এখন চলে এপ্রিল। কততম পিরিয়ড চলে আমার? 10 এতে হবে 11, জুনে যায় 12, পিরিয়ড শেষ। আবার জুলাই 24-এ গিয়ে শুরু হবে ফিসকাল ইয়ার 25। তাহলে আমার ফিসকাল ইয়ারের গল্প শেষ। কেমন? আশা করি আপনারা বুঝতে পারছেন। ফিসকাল ইয়ারের গল্প শেষ। এখানে এটাই বলা আছে, বিভিন্ন পিকচারের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে এখানে এটাই বলা আছে। ইয়ার ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইয়ার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আমরা কথা বলেছিলাম। চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে, চার্ট অফ অ্যাকাউন্টস কি সবচেয়ে ছোট ডেফিনেশনটা হচ্ছে লিস্ট অফ জেনারেল লেজার। এখানে 3 ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট মেনটেন করা হয় বা করা যায়। একটা হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই টু ডে ট্রানজেকশন রেকর্ড করার জন্য, অপারেশনটা এক্সিকিউট করার জন্য যে চার্ট অফ অ্যাকাউন্টসটা ব্যবহার হয় সেটাকে আমরা বলি অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। আর একটা হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস। আচ্ছা, এখন মনে করেন গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস কি? আপনার কোম্পানি আছে 5টা, গ্রুপ অফ কোম্পানি। তো 5টা কোম্পানির জন্য যদি আপনি ভিন্ন ভিন্ন চার্ট অফ অ্যাকাউন্টস করতেই পারেন, কোনো সমস্যা নেই। ভিন্ন ভিন্ন চার্ট অফ অ্যাকাউন্টস করেন,
এখন আপনার ম্যানেজমেন্ট যদি চায় যে আমার 5টা কোম্পানি আমি আলাদা আলাদা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবো, এখন সেটা আপনাকে তৈরি করে দিতে হবে। আবার যদি বলে না, সবগুলো মিলে আমার কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি দেখতে চাই, তখন আপনাকে কি করতে হবে? সমস্ত চার্ট অফ অ্যাকাউন্টস থেকে মার্জ করে একটা চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করতে হবে না? অর্থাৎ যে চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে, যেমন আমরা কি করি, আমরা এক্সেলে কি করি বলেন তো, একটা কলাম সিলেক্ট করে ডুপ্লিকেট সব রিমুভ করে দেয় না? তাহলে এরকম 5টা চার্ট অফ অ্যাকাউন্টস এর একসাথে করে ডুপ্লিকেট রিমুভ করে দিলে যে ইয়েটা থাকবে, চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে, সেটা হচ্ছে গ্রুপ চার্ট অফ। ওকে, অর্থাৎ আমরা কি করলাম, 5টা চার্ট অফ অ্যাকাউন্ট একসাথে কম্বাইন করে একটা চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করা হয়, সেটাকে গ্রুপে চার্ট অফ অ্যাকাউন্ট, সেটা ইউজ হয় আমার গ্রুপের কনসোলিডেটেড রিপোর্টিং এর জন্য। এর বাইরে কান্ট্রি স্পেসিফিক একটা কান্ট্রি চার্ট অফ অ্যাকাউন্ট, যেমন আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানির ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্ল্যান থাকতে পারে বা বিজনেস অপারেশন থাকতে পারে। সেই অপারেশন পরিচালনা করার জন্য প্রত্যেকটা দেশেরই কিন্তু কিছু লিগ্যাল অব্লিগেশন বা বাইন্ডিংস থাকে। হ্যাঁ, সেই লিগ্যাল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে এখানে আপনার কিছু এই চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে কিছু অ্যাকাউন্টস অ্যাক্ট ব্যাক করতে হবে। ঠিক আছে, যে এই এই ধরনের যেমন ট্যাক্সের ইস্যু বা ভ্যাটের ইস্যু নিয়ে এগুলো বেশি হয়, যে এটা আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টস এর ম্যান্ডেটরি, যেটা বাংলাদেশে নাই বা ইন্ডিয়া আছে, ভারত ইয়েতে নাই, অস্ট্রেলিয়ায় নাই, এরকম। তার মানে কান্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য কিন্তু আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, যেটাকে আমরা বলি কান্ট্রি চার্ট অফ অ্যাকাউন্ট। 3 ধরনের চার্ট অফ অ্যাকাউন্টস আমরা পাবো। আচ্ছা, এবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গেলাম, এবার গেলাম হচ্ছে কন্ট্রোল, সিও। কন্ট্রোলিং কে আমরা বলেছি কন্ট্রোলিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, দেখেন, দ্য সিও মডিউল সাপোর্টস দ্য প্রসেস অফ প্ল্যানিং। অর্থাৎ আমরা যখন প্ল্যান করি, এবিপি অ্যানুয়াল বিজনেস প্ল্যান, প্ল্যানিং এ কি করে সিও মডিউল কাজ করে? প্ল্যানিং, রিপোর্টিং এন্ড মনিটরিং দ্য অপারেশন অফ দ্য বিজনেস, বিজনেসের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কন্ট্রোলিং ইস্যুতে তারা ম্যানেজমেন্টকে ভিন্ন ভিন্ন স্টেজে রিপোর্ট করে থাকে। ঠিক আছে, অপারেশনের ভিন্ন ভিন্ন, বিশেষ করে তাদের ফোকাসটা থাকে হচ্ছে প্রোডাক্ট কস্টিং এন্ড প্রোডাক্ট কস্ট কন্ট্রোলিং এর উপর। ইট ইনভলভস অ্যারাউন্ড ম্যানেজিং দ্য কস্ট এন্ড লুক টুয়ার্ড দ্য ইনক্রিজিং প্রফিটেবিলিটি। অর্থাৎ এরা করে স্পেশালি কস্ট কে লুক আফটার করে, আর কস্টে কিভাবে কন্ট্রোল করে প্রফিটেবিলিটি ইনক্রিজ করা যায় সেই দিকে তাদের ফোকাস থাকে। এখন এইগুলো করার জন্য তারা কিছু টুলস ইউজ করে, যেটাকে বলা হয় সিও মডিউলের টুলস। ঠিক আছে, সিও মডিউলের টুলস, এখানে সিও মডিউলের দেখেন, এখানে সিও মডিউলের টুলস কি? একটা হচ্ছে কস্ট এলিমেন্টস, কস্ট সেন্টার, প্রফিট সেন্টার, ইন্টারনাল অর্ডার, প্রফিটেবিলিটি অ্যানালাইসিস, প্রোডাক্ট কস্টিং। কিছু কিছু জিনিস আপনাদের কাছে নতুন মনে হচ্ছে। প্রথম যদি আমরা বলি কস্ট এলিমেন্ট কি জিনিস, বাকিগুলো আপনারা জানেন, প্রফিট সেন্টার কি জানেন, ইন্টারনাল অর্ডার। ইন্টারনাল অর্ডারটা হয়তো আপনাদের কারো কাছে নতুন, অধিকাংশের ক্ষেত্রে নতুন, বা কারো কাছে জানা থাকতে পারে। প্রফিটেবিলিটি অ্যানালাইসিস এটা আপনারা জানেন, প্রোডাক্ট কস্টিং জানেন। এখন কস্ট এলিমেন্টটা কি? এক কথা যদি বলি, যে এলিমেন্টস এর মাধ্যমে আমরা কস্ট ক্যাপচার করি, যে এলিমেন্ট কস্ট ক্যারি করে বা কস্ট ক্যাপচার আমরা করি, সেটাকে বলি কস্ট এলিমেন্ট। এখন কথা হলো, আমরা কিছুক্ষণ আগে চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে কি থাকে, ভিন্ন ভিন্ন লেজার থাকে। এর মধ্যে একটা লেজার ধরেন স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, কনভেন্স। ঠিক আছে, এটা একটা লেজার। এখন স্যালারির মধ্যে আমরা কি রেকর্ড করি? কোম্পানির একটা এক্সপেন্স, স্যালারি এক্সপেন্সটা রেকর্ড করি। কনভেন্স এই লেজারের মধ্যে আমরা কি রেকর্ড করি? কনভেন্সের যে খরচ হয় সেটা রেকর্ড করি। ম্যাটেরিয়াল কনজাম্পশনের মধ্যে আমরা কি রেকর্ড করি? ম্যাটেরিয়ালের কস্ট হয়, কনজাম্পশনের ফলে যে ম্যাটেরিয়াল কস্ট, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে যে ম্যাটেরিয়ালের কস্ট, এটা আমরা রেকর্ড করি। তাহলে আমরা কিন্তু সেটা বলতেও কিছুক্ষণ আগে যদি কস্ট এলিমেন্টের ডেফিনেশনে বলেছি যে কস্ট এলিমেন্ট ক্যারি দ্য কস্ট, অর্থাৎ যেটার মধ্যে আমরা কস্ট ক্যাপচার করি, তাহলে আমরা কি বলতে পারবো, ও হিসেবেও ট্রিট করতে
যেটা আমরা কস্ট ক্যাপচার করি যে এলিমেন্টের মাধ্যমে, সেটাকে আমরা বলবো কস্ট এলিমেন্ট। এর বাদে আসেন কস্ট সেন্টার। এর বাদে আসেন কস্ট সেন্টার। হোয়াট ইজ কস্ট সেন্টার? অর্থাৎ দেখেন, আমার আমরা যদি একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করি, অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট যদি সে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট বা ভিন্ন ভিন্ন সেন্টারে বলে যে আমরা এটার কস্ট ক্যাপচার করতে চাই বা এটার কস্ট অ্যানালাইসিস করতে চাই। যেমন ধরেন আপনার প্রতিষ্ঠানে 5টা ডিপার্টমেন্ট আছে: ফাইন্যান্স, অ্যাডমিন, সাপ্লাই চেইন, আইটি, সেলস মার্কেটিং। 5টা ডিপার্টমেন্ট আছে। আপনার ম্যানেজমেন্ট আপনার কাছে রিপোর্ট চায় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কস্ট অ্যানালাইসিস আমি করতে চাই। হ্যাঁ, ওই ডিপার্টমেন্টে কি কি খরচ হচ্ছে, কোন খরচটা বেশি, এবং আর একটা ডিপার্টমেন্টের খরচের সাথে সেই খরচটা আমি কম্পেয়ার করতে চাই। ঠিক আছে? তাহলে কি করবে, ডিপার্টমেন্ট ওয়াইজ আমি কিন্তু কস্ট সেন্টার তৈরি করতে পারি। এটা কিন্তু বলা হয় যে অর্গানাইজেশন স্ট্রাকচার। স্ট্রাকচারটা ম্যানেজমেন্ট কিভাবে আপনার কাছে রিপোর্ট চায় সেই অনুযায়ী কিন্তু আপনার যেমন আমরা বিল্ডিং তৈরি করি কিভাবে, একটা বিল্ডিং এর আপনি কি কি দরকার, বেসিক রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু ইঞ্জিনিয়ার বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড় করে। তেমনই এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা আলটিমেটলি ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্যই কিন্তু এত সব সফটওয়্যার, এত সব ডিজাইন। ঠিক আছে? তো এখন ম্যানেজমেন্ট চাচ্ছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ কস্ট অ্যানালাইসিস করতে। তাহলে সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা একটা কস্ট সেন্টার হিসেবে ট্রিট করতে পারি। এগুলো ডেফিনেশন পরে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যে সেন্টারে আমরা কস্ট ক্যাপচার করবো সেটাকে হচ্ছে কস্ট সেন্টার। এবার আসেন প্রফিট সেন্টার। অর্থাৎ যেটার আমি প্রফিটাবিলিটি অ্যানালাইসিস করতে চাই, যেটার আমি প্রফিটাবিলিটি অ্যানালাইসিস করতে চাই সেটাকে আমার প্রফিট সেন্টার বলা হয়। এখন প্রফিটাবিলিটি অ্যানালাইসিস যেমন এখানে আহ, ধরেন একটা ইলেকট্রনিক্স কোম্পানির কথাই বলি। ইলেকট্রনিক্স কোম্পানি সে কি করতেছে, টিভি বিক্রি করতেছে, ফ্রিজ বিক্রি করতেছে, এসি বিক্রি করতেছে। তাহলে 3টা তার প্রোডাক্ট সেগমেন্ট আছে বা প্রোডাক্ট গ্রুপ আছে। নাম্বার 1 টেলিভিশন, নাম্বার 2 ফ্রিজ, আর নাম্বার 3 এসি। এখন ম্যানেজমেন্ট যদি আপনার চায় যে আমার টিভি বিক্রি করে কি লাভ লস হচ্ছে, আপনার কোম্পানি কিন্তু একটা, টিভি বিক্রি করে কি লাভ লস হচ্ছে, আমার এসি বিক্রি করে কি লাভ লস হচ্ছে, আমার ফ্রিজ বিক্রি করে কি লাভ হচ্ছে, আমি আলাদা আলাদা দেখতে চাই এবং একসাথেও দেখতে চাই। তিনটা কোম্পানি ওয়াইজ আমি একবারে রিপোর্ট দেখতে চাই, আবার ইন্ডিভিজুয়াল প্রফিট সেন্টার ওয়াইজ আমি একবারে রিপোর্ট, আলাদা আলাদা রিপোর্ট দেখতে চাই। তাহলে এই ধরনের রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে সলিউশনটা হবে যে প্রত্যেকটাকে আলাদা আলাদা প্রফিট সেন্টার করা। লেটস সে প্রফিট সেন্টার 1 ফর টেলিভিশন, প্রফিট সেন্টার 2 ফর ফ্রিজ, প্রফিট সেন্টার 3 ফর এসি। তাহলে প্রত্যেকটা প্রফিট সেন্টারে কিন্তু আপনি আলাদা আলাদা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট পাবেন। তাহলে ওইখান থেকে কিন্তু আপনার কোনটা প্রফিটে আছে, টিভি প্রফিটে আছে না ফ্রিজ আছে না এসি প্রফিটে আছে, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তার মানে আপনার কোম্পানির প্রোডাক্ট সেগমেন্টকে বা আপনার কোম্পানির যদি আলাদা আলাদা এসবিইউ থাকে, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট থাকে, তাহলে সেটাকে প্রফিটাবিলিটি অ্যানালাইসিস করতে চাইলে আপনার ক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি আলাদা আলাদা প্রফিট সেন্টার তৈরি করেন। আবার সবকিছু মিলে আপনি একবারও দেখতে পাবেন, আলাদাও দেখতে পাবেন। কারণ আমার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি তৈরি না করতে পারি তাহলে আমার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করা কোনো ওয়ে থাকছে না। আর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ছাড়া আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? আচ্ছা, এরপরে আছে ইন্টারনাল অর্ডার। ইন্টারনাল অর্ডার আমি পরে আসছি। তাহলে প্রফিট সেন্টার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস, এটা আমরা জানি যে আমি যেটা একটা কোম্পানি প্রফিটে আছে না লসে আছে, তার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট যা যা আছে সবকিছু দিয়ে কিন্তু আমি প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করতে পারবো। এর বাদে আসেন প্রোডাক্ট কস্টিং। এখন একটা প্রোডাক্ট প্রকিউরমেন্ট থেকে শুরু করে তার ম্যানুফ্যাকচারিং হয়ে ফাইনালি কাস্টমারের এন্ড পর্যন্ত পৌঁছা পর্যন্ত যত কাস্টমারের কাছে ডেলিভারেবল হওয়া পর্যন্ত, জিনিসগুলো হওয়া পর্যন্ত যত ধরনের কস্ট হয়, এই সমস্ত কস্ট কিন্তু ক্যাপচার করে বা ভিন্ন ভিন্ন স্টেজে কস্ট গুলো অ্যাড হয়ে আমার কিন্তু প্রোডাক্ট কস্টিং হয়। প্রোডাক্ট কস্টিং এর মধ্যে কি থাকে, ম্যাটেরিয়াল কস্ট প্লাস ওভারহেড, এই দুটা জিনিস কিন্তু প্রোডাক্ট। তাহলে এই সিও মডেলের কাজটা হচ্ছে একটা বেসিক এবং ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে এই প্রোডাক্ট কস্টিং বা প্রোডাক্ট কস্ট কন্ট্রোল। সিও মডেলের মধ্যে এগুলো আমার আলাদা আলাদা সেশন থাকবে, আমরা কিন্তু প্রত্যেকটা নিয়েই
আমরা আজকে একটা বেসিক ওভারভিউ দিচ্ছি এবং প্রত্যেকটা নিয়ে কিন্তু আমাদের সেশন থাকবে। ওকে, এর বাদে আছে আমি যেটা বাদ স্কিপ করেছি ইন্টারনাল অর্ডার। ইন্টারনাল অর্ডার নিয়ে আমার কিছু বেসিক কথা আছে। এবার আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। এখানে দেখেন আপনারা আনমিউট করে ইন্টারনাল অর্ডার। আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার যে অর্গানাইজেশন কাজ করেন এই অর্গানাইজেশনে 50টা গাড়ি আছে, কেমন? 50টা গাড়ি আছে। তো গাড়ির জন্য আমাদের বেসিক কিছু খরচ হয়। একটা হচ্ছে রিপেয়ার মেনটেন্যান্স, ফুয়েল এবং গাড়ি ইন্স্যুরেন্স, ফিটনেস, ট্যাক্স টোকেন, অর্থাৎ ইয়ারলি একটা খরচ হয়। এছাড়া ড্রাইভারের স্যালারি দিয়ে দিয়ে এটা। তো এখন 50টা গাড়ি, এখন আপনার ম্যানেজমেন্ট আপনার কাছে চায় যে কোন গাড়ির পিছনে আমার কত টাকা খরচ হচ্ছে বা কোন গাড়ির ফুয়েল কনজাম্পশন বেশি, এত কিলোমিটার চলতেছে, পার কিলোমিটারে তার ফুয়েল কনজাম্পশন বেশি হচ্ছে না না হচ্ছে, এটা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস সে চায়। তাহলে আপনার 50টা গাড়ি, আপনার চার্ট অফ অ্যাকাউন্টসের লেজার তো একটাই, ফুয়েল ফর ভেহিকেল, ফুয়েল এক্সপেন্স ফর ভেহিকেল, রিপেয়ার মেনটেন্যান্স ফর ভেহিকেল। তাহলে একটা লেজারের মধ্যে আপনি 50টা গাড়ির খরচ কিভাবে আলাদা আলাদা পাবেন? আবার স্যালারি যখন দিচ্ছেন, ড্রাইভারের স্যালারি তো স্যালারির হেডে চলে যাচ্ছে। তো ওই স্যালারির মধ্যে তো আমার আপনার সবার স্যালারি আছে, প্লাস ওই গাড়ির যে ড্রাইভার তার স্যালারিও আছে। তাহলে সেখান থেকে আপনি ওই গাড়ির ড্রাইভারের স্যালারি কিভাবে খুঁজে বের করবেন? এখন দেখা যাচ্ছে যে এই সরিষার দানার মতো আপনার বিভিন্ন এটা খুঁজে খুঁজে, যেমন চাল ডাল একসাথে মিশাই আমরা খুঁজার মতো এরকম খুঁজে খুঁজে কি আমি প্রত্যেকটা গাড়ির খরচ বের করবো? অর্থাৎ একটা গাড়ি, লেটস সে গাড়ি নাম্বার ধরেন 07 নাম্বার গাড়ি, সে চায় তার মান্থ ওয়াইজ রিপেয়ার মেনটেন্যান্স কত কত, ফুয়েল খরচ কত, ফিটনেস, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স বাবদ কত, প্লাস ড্রাইভারের স্যালারি দিয়ে বাবদ কত। প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা চায়। এখন আপনার লেজার তো আর 50টা আপনি ক্রিয়েট করতে পারতেছেন না। বা গাড়ি যদি 50টা থাকে, লেজার কি 50টা ক্রিয়েট করবেন? স্যালারির লেজার গাড়ি গাড়ি যদি 50টা থাকে, আপনি ফুয়েল খরচ 50টা লেজার এড করবেন না? তাহলে সলিউশন কি? এই ধরনের ক্ষেত্রে আপনারা যারা এক্সিস্টিং জবে আছেন বা প্র্যাকটিসে আছেন, তারা কি করতে পারেন এখানে সলিউশনটা কি হয়? আর আমরা এই ক্ষেত্রে স্যার কস্ট সেন্টারের মাধ্যমে কন্ট্রোল করা যাবে স্যার। যারা এসএকি ইউজ করেন কস্ট সেন্টারের মাধ্যমে কন্ট্রোল করবে। তাহলে আপনি 50টা কস্ট সেন্টার খুলবেন, কারণ ইন্ডিভিজুয়ালি তো চিনাইতে হবে যে এই গাড়ির এই ইন্ডিভিজুয়ালি গাড়ির গুলাকে মানে কস্ট সেন্টারের ইন্টারনাল অর্ডার ইউজ করবো স্যার। ইন্টারনাল অর্ডার ইউজ করবে যারা এসিপি জানেন তারা, যারা এসিপি তে নাই তারা কি করবে? আচ্ছা, কস্ট সেন্টারের ব্যাখ্যাটা আমি দিয়ে আসছি। কস্ট সেন্টার কিন্তু আমরা দেখেন আগে ডিপার্টমেন্ট ওয়াইজ কস্ট সেন্টার আমরা করতেছি। তাহলে একই স্যালারি যখন আপনি এন্ট্রি দেবেন, একটা স্যালারি এন্ট্রি দেওয়ার সময় কিন্তু আপনি ড্রাইভারের স্যালারি দিচ্ছেন, আমার সিএফওর স্যালারি দিচ্ছেন, আমার মতো এক্সিকিউটিভ স্যালারিও দিচ্ছেন। তাহলে আপনি একটা এন্ট্রির এগেনস্টে কিভাবে কস্ট সেন্টার আলাদা দেবেন? আর আপনি যেহেতু ম্যানেজমেন্ট বলছেন, ডিপার্টমেন্ট ওয়াইজ তুমি কস্ট অ্যানালাইসিস করো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট বাদ দিয়ে আপনি গাড়ি ওয়াইজ কেমনে কস্ট সেন্টার মেনটেন করবেন? এক্ষেত্রে আচ্ছা স্যার সবাইকে স্যার মিউট করে দেন স্যার। এইভাবে স্যার আনমিউট করে দিলে কথার মাঝখানে কেউ মানে জুম ইউজ করবে। জুম আপনাদেরকে একটু ফলোর দিলাম এর জন্য যে আসলে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা জানার জন্য, একটু মতামত নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এসএপি এবং সবচেয়ে পাওয়ারফুল একটা টুলস হচ্ছে সিও মডিউলে ইন্টারনাল অর্ডার। এখন ইন্টারনাল অর্ডার কিভাবে কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের কাছে পানির মতো ক্লিয়ার হবে। এখন আমি একটু ওভারভিউ বা ধারণা দিচ্ছি। সেই ধারণাটা কি হচ্ছে যে ইন্টারনাল অর্ডার মনে করে একটা অর্ডার নাম্বার, হ্যাঁ, একটা ইউনিক নাম্বার। একটা গাড়ির ক্ষেত্রে গাড়ির ইউনিক নাম্বারটা কি? গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দ্বিতীয়টা আর এই পৃথিবীতে নাই, আছে? নাই। অর্থাৎ বাংলাদেশে তো নাই, পৃথিবীতেও নাই। যেমন আমি যদি বলি 37 সিরিয়ালের 4122 এই গাড়ি কিন্তু বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই বা কোনোদিন হবেও না। তাই এরকম একটা ইউনিক নাম্বার আমি ইন্টারনাল অর্ডার হিসেবে ক্রিয়েট করব। তা আমি যখন রিপেয়ার মেনটেন্যান্স এন্ট্রি দেবো, ওই 4122 বা 4142 গাড়ির রিপেয়ার মেনটেন্যান্স, ফুয়েল, ট্যাক্স টোকেন, ফিটনেস, ইন্স্যুরেন্স, বেতন,
আমি যখন এন্ট্রি দেবো তখন আমি বলে দেবো যে তোমার ইন্টারনাল অর্ডার এটা, ঠিক আছে। অর্থাৎ লেজারে এন্ট্রি দেবো হচ্ছে রিপেয়ার মেনটেন্যান্স, ইন্টারনাল অর্ডারে দেবো 4122, লেজারে এন্ট্রি দেবো ইন্স্যুরেন্সের, ইন্টারনাল অর্ডার দেবো 4122, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ যতগুলা হেডে খরচ হয় সব হেডে এন্ট্রি দেবো, এবং ইন্টারনাল অর্ডারের যে ফিল্ড ওই ফিল্ডে 4122 দেবো। দিন শেষে, মাস শেষে, বছর শেষে যখন আমি 4122 কে টার্গেট করে রিপোর্টটা এক্সিকিউট করবো, তাহলে 4122-এর এগেনস্টে কোন কোন হেডে কি খরচ হয়, যেমন পিভট টেবিল আপনারা দেখেন না, পিভট টেবিল আমরা পিভট টেবিলে তো মিলে পিভট টেবিল আমি যেটা যেটা আনি তো সেটা সামেশন করে নিয়ে আসে না। তো তেমনই ইন্টারনাল অর্ডার দিয়ে আমি যখন রিপোর্ট এক্সিকিউশন করবো তখন ওই 4122 গাড়ির এগেনস্টে কোন হেডে কোন মাসে কত টাকা খরচ আছে সব উইদিন সেকেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাহলে সেখান থেকে আপনার একটা ডিসিশন মেক করা সহজ না যে এই গাড়ির ফুয়েল কনজাম্পশন বেশি হচ্ছে, তো এই গাড়ি আইদার রিপেয়ার করো অথবা বিক্রি করে দাও। এটা কিন্তু একটা ম্যানেজমেন্টের রিপোর্ট আকারে যেতে পারে, যে ক্ষেত্রে ম্যানেজমেন্ট ডিসিশন দিতে পারে, হ্যাঁ এই গাড়ি আমার দরকার নাই, মেইনটেনেন্স কস্ট বেশি, তুমি এই গাড়িটা সেল করে দাও। তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজ করে কে, সিও মডিউল, যেটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট রিপোর্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তাহলে আমরা এফআই এবং সিও বেসিক ওভারভিউ এবং স্কোপ গুলো আমরা জানলাম, ঠিক আছে। এবার সিও মডিউলের অর্গানাইজেশন স্ট্রাকচার যথারীতি দেখেন, সিও মডিউলের ওই ক্লায়েন্ট আমরা বলছি যে আমাদের একটা আইডেন্টিটি থাকবে, তারপর অপারেটিং কনসার্ন বলতে আমার লিগ্যাল এন্টিটি বা আমার অর্গানাইজেশন কে বোঝাচ্ছে, আর একটা কন্ট্রোলিং এন্টিটি। এখন কোন কোন অর্গানাইজেশনে সেগমেন্ট রিপোর্ট হয়, ঠিক আছে। সেগমেন্ট রিপোর্ট হয় কিভাবে হয়, যেমন আমরা কিছুক্ষণ আগে একটা ইলেকট্রনিক্স কোম্পানির উদাহরণ দিলাম, তো এরকম যদি আর একটা কোম্পানির উদাহরণ দেই, ধরেন একটা লাইটিং কোম্পানির উদাহরণ দিলাম, যে কোম্পানি 3 ধরনের লাইট বাজারজাত করে, অথবা আমি ধরেন গরমের দিন ফ্যানের একটা উদাহরণ দিই। আর একটা জিনিস আপনারা এটা কিছু মনে করবেন না, কারণ আমি যেহেতু যে প্রতিষ্ঠানে কাজ করি আমার ঘুরে ফিরে ওই প্রতিষ্ঠানের জিনিসগুলাই মাথার মধ্যে আসবে। তো ফ্যান, আমাদের ফ্যান আছে, সেই ফ্যানের উদাহরণ দিতে বলছি। ফ্যানটা 3 ধরনের ফ্যান আছে, একটা আছে টেবিল ফ্যান, একটা আছে সিলিং ফ্যান, আর একটা আছে আপনার ধরেন এই দুটাই বলি, একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান, ঠিক আছে। তো আর একটা বিজনেস আমাদের আছে লাইটিং বিজনেস। তো লাইটিং এর মধ্যে কি আছে, একটা আছে আপনার ইন্ডাস্ট্রিয়াল লাইট, একটা আছে এলইডি লাইট, ঠিক আছে। আর একটা বিজনেস আছে অ্যাক্সেসরিজ, ঠিক আছে। এখন দেখেন আমাদের তাহলে বিজনেসের নেচার হলো 3 ধরনের, একটা আছে লাইটিং বিজনেস, একটা অ্যাক্সেসরিজ বিজনেস, একটা হচ্ছে ফ্যানের বিজনেস। ফ্যানের মধ্যে আবার দুটো আছে, একটা আছে হচ্ছে টেবিল ফ্যান, একটা সিলিং ফ্যান। ম্যানেজমেন্ট চায় যে আলাদা আলাদা প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করি, টেবিল ফ্যানের লাভ বেশি না সিলিং ফ্যানের লাভ বেশি। টেবিল ফ্যান বলতে আমি ছোট টিপিডাব্লিউ বলতেছি, টেবিল, ওয়াল, পেডেস্টাল এইগুলো আর কি বলতেছি। তাহলে আমার সেক্ষেত্রে সলিউশন হবে টেবিল ফ্যান এবং সিলিং ফ্যানের জন্য ফ্যান কোম্পানির আন্ডারে টেবিল ফ্যান এবং সিলিং ফ্যানের জন্য দুটা প্রফিট সেন্টার করা। তাহলে আমি কি টেবিল ফ্যানের প্রফিটেবিলিটি পাবো, সিলিং ফ্যানের প্রফিটেবিলিটি পাবো, আবার সব মিলে ফ্যান কোম্পানির প্রফিটেবিলিটি পাবো। এবার আসি লাইটিং বিজনেসে, একটা আছে আপনার এলইডি লাইট, একটা ইন্ডাস্ট্রিয়াল লাইট, ঠিক আছে। তো ম্যানেজমেন্ট ওইভাবে আলাদা আলাদা রিপোর্ট চায়, তাহলে একটা প্রফিট সেন্টার করলাম এলইডির জন্য, একটা প্রফিট সেন্টার করলাম ইন্ডাস্ট্রিয়াল লাইটিং এর জন্য, আবার সব মিলে কিন্তু আমার ইলেকট্রনিক্স কোম্পানির প্রফিটেবিলিটি। আর একটা সেগমেন্ট আছে অ্যাক্সেসরিজ, ঠিক আছে, অ্যাক্সেসরিজ বিজনেস। এখন ম্যানেজমেন্ট আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা প্রফিট সেন্টার ওয়াইজ রিপোর্ট পাইলাম। এখন ম্যানেজমেন্ট বলতেছে তাহলে সব 3টা কোম্পানি মিলে আমার কি হয়, ঠিক আছে, 3টা কোম্পানি মিলে আমার কি হয়, ঠিক আছে, 3টা কোম্পানি মিলে আমার একটা কনসোলিডেটেড রিপোর্ট হবে। এখন সেগমেন্ট কথাটা কেন আসছে, ম্যানেজমেন্ট যদি সে সেগমেন্ট ওয়াইজ চায় যে ভাই আমার ফ্যান বিজনেসে কি প্রফিট, আমার অ্যাক্সেসরি বিজনেসে কি প্রফিট, লাইটিং বিজনেসে কি প্রফিট, তো এই ক্ষেত্রে আমার ফ্যান একটা সেগমেন্ট, অ্যাক্সেসরিজ একটা সেগমেন্ট, লাইটিং একটা সেগমেন্ট, 3টা সেগমেন্টে
আলাদা আলাদা ভাগ করতে পারি। সেই সেগমেন্টের আন্ডারে থাকবে কি, এই যে প্রফিট সেন্টার 1 2 3, যেমন ফ্যানের মধ্যে প্রফিট সেন্টার একটা সিলিং একটা টেবিল, লাইটিং এর মধ্যে একটা এলইডি একটা ইন্ডাস্ট্রিয়াল। ঠিক আছে, তাহলে সেগমেন্টের আন্ডারে থাকবে হচ্ছে প্রফিট সেন্টার, প্রফিট সেন্টারের আন্ডারে থাকবে কস্ট সেন্টার। কারণ আমি প্রফিট সেন্টারে কি করি, প্রফিটাবিলিটি অ্যানালাইসিস করি। প্রফিট সেন্টারে কি করি, প্রফিটাবিলিটি অ্যানালাইসিস করি। তো এখন প্রফিটাবিলিটি অ্যানালাইসিস করতে হলে আমার কি দরকার, একদিকে রেভিনিউ দরকার, একদিকে এক্সপেন্স দরকার। আর এক্সপেন্সটা আমরা কিভাবে পাবো, কিভাবে ক্যাপচার করব, কস্ট সেন্টারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এই সিও অর্গানাইজেশন স্ট্রাকচারের একেবারে লোয়ার লেভেল হায়ারার্কি, এটা হচ্ছে কস্ট সেন্টার। অর্থাৎ কস্ট সেন্টারের মাধ্যমে আমরা কস্ট ক্যাপচার করব, প্রফিট সেন্টারের মাধ্যমে আমরা রেভিনিউ করব, রেভিনিউ ক্যাপচার করব। তাহলে রেভিনিউ এবং কস্ট এই দুটা যদি আমরা অফসেট করি তাহলে তো আমি প্রফিটাবিলিটি পেয়ে গেলাম। কারণ আমার ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে আমার রেভিনিউ যেমন দরকার, এক্সপেন্সও তেমন দরকার। ঠিক আছে, বাট সেগমেন্টাল রিপোর্ট হবে যদি আপনার বড়ার কোনো চিন্তা ভাবনা থাকে যে না আমার অনেকগুলো বিজনেস প্রতিষ্ঠান, এগুলোকে আমি আলাদা আলাদা সেগমেন্ট ভাগে ভাগ করব, সেগমেন্ট রিপোর্টিং করব, সেক্ষেত্রে আপনার সেগমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার বিজনেস নিড। আমি আগেই বলেছি আপনি আপনার ঘরকে কিভাবে সাজাবেন, কিভাবে দেখতে চান, সেভাবেই কিন্তু আপনি ড্রয়িংটা বা আর্কিটেকচারাল স্ট্রাকচারটা সেভাবেই তৈরি করবেন। কেমন, তাহলে আমরা সিও অর্গানাইজেশনের স্ট্রাকচারটা জানলাম। আচ্ছা, এরপরে কিছু যেগুলো আমরা এখন দেখে আসছি সেইগুলো ডেফিনেশন গুলো দেয়া আছে। ঠিক আছে, সেগুলো ডেফিনেশন দেয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিয়ে, এগুলো আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, এবার আপনাদের কোশ্চেন, একজন বলেন কি কোশ্চেন করতে চাইছেন, একজন করে বলবেন। স্যার আমার কোশ্চেনটা হলো, দেখা যাচ্ছে যে মানে সফটওয়্যার গুলো মানে ক্লোজিং স্টক এবং ওপেনিং স্টক নিয়েই মানে বেশি প্রবলেম দেখা যায়। তো এই ওপেনিং স্টক ক্লোজিং স্টকের জন্যই কিন্তু আমাদেরকে সফটওয়্যার থেকে ডাটাগুলোকে এক্সেলে নিয়ে তারপরে আমাদেরকে অ্যাকাউন্টস গুলো প্রেজেন্টেশন করতে হয়। তো এই ক্ষেত্রে এই সফটওয়্যারের মাধ্যমে কি আমরা কি এই প্রবলেমটা কি সলভ হবে, এই প্রবলেমটা? আপনি তো ম্যানুয়াল সফটওয়্যারের কথা বলতেছেন, এটা একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার, এখানে আপনার কিছুই করতে হবে না, অটোমেটিক কি এগুলা। আপনার কোশ্চেন আসছে আপনি ওপেনিং স্টক ক্লোজিং স্টক আপনি ঠিক করতেছেন, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড এর কথা বলতেছেন আপনি। যে কস্ট, হ্যাঁ, আপনি বলতেছেন যে আমার ওপেনিং স্টক কি ছিল, তার সাথে পারচেস কি করলাম, তার সাথে কনজাম্পশন সেলস কি করলাম, কনজাম্পশন কি হলো, ক্লোজিং স্টক কি থাকলো, এইসব কিছু বাদ দিয়ে মাঝখানে যে গ্যাপটা থাকতো সেটা কস্ট অফ গুডস সোল্ড। এটাকে তো গেল হচ্ছে, এটা হলো ইআরপি সফটওয়্যার বলা হয়, এটা লোকাল কাস্টমাইজেশন সফটওয়্যার, যেমন আমরা আজ থেকে 10-15 বছর আগে ইউজ করতাম। ওরকম প্রতি মাসে স্টক রিপোর্ট নিয়ে ওপেনিং কি ছিল, ক্লোজিং কি আছে, মাঝখানে একটা কনজাম্পশন। ঠিক আছে, তারপরে ওয়েস্টেজ, এইটা এক্ষেত্রে এগুলো কিছুই নাই, এগুলো ইন্টিগ্রেটেড অটোমেটিক্যালি আপনার কস্ট অফ গুডস আমরা দেখালাম তো যে রিয়েল টাইম ইনফরমেশনটা কিভাবে হয়। এখন কথা হলো কস্ট অফ গুডস কিভাবে হবে। এখন আমরা কস্টিং মেথড একটা ফলো করি না, দেখছি আপনি আপনার অর্গানাইজেশনের জন্য স্ট্যান্ডার্ড কস্টিং ফলো করেন। তো এখানে আমরা যে সিস্টেমটা ফলো করি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং ফলো করা হয়। স্ট্যান্ডার্ড কস্টিং কি হয়, আপনার প্রত্যেকটা কম্পোনেন্টের বেসিক যে প্রাইস, ম্যাটেরিয়াল প্রাইস, তার সাথে ওভারহেড, স্ট্যান্ডার্ড ওভারহেড অ্যাড করে তার একটা স্ট্যান্ডার্ড প্রাইস হলো। অর্থাৎ তেমন আমি যদি বলি আমার একটা ফ্যান, সেই ফ্যানের ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 1200 টাকা, তার ওভারহেড হচ্ছে 300 টাকা। টোটাল ম্যাটেরিয়াল কস্ট বলতে আমি র ম্যাটেরিয়াল এবং প্যাকিং ম্যাটেরিয়াল একসাথে বলছি 1200, ওভারহেড হচ্ছে 300, 1500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রাইস। তার মানে ওই অর্গানাইজেশনের মধ্যে আমার যতগুলো ফ্যানের ফিনিশড স্টক থাকবে সবগুলোর স্ট্যান্ডার্ড প্রাইস কি কি হচ্ছে 1500 টাকা আছে। ঠিক আছে, তাইলে এটা যখন আপনি সেলস করবেন, এটা যখন সেলস করবেন তার কস্ট কত হবে, 1500 টাকা। ইনভেন্টরি ক্রেডিট হবে 1500 টাকা, কস্ট অফ গুডস সোল্ড হবে 1500 টাকা। কিন্তু সেলস করতেছেন এই ফ্যানটা হচ্ছে 2250 টাকা, তাই না? তো এখান থেকে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আর এদিক সেলস এটা বাদ দিলে কিন্তু অটোমেটিক্যালি 15 আর 7 22, হ্যাঁ 750 টাকা কিন্তু আমরা এখানে গ্রস প্রফিট হয়ে যাচ্ছে। এখানে আপনার ওপেনিং স্টক ক্লোজিং স্টক কেটে দেওয়ার
এটার সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে আপনার প্রোডাকশন মডিউল। প্রোডাকশন মডিউলে কি হচ্ছে, প্যারালালি যেটা হচ্ছে, প্রোডাকশন মডিউলে আপনার ম্যাটেরিয়াল কনজাম্পশন করতেছে, তার বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করা হচ্ছে, বিল অফ হোম যেটাকে বলা হয়, বিল অফ ম্যাটেরিয়াল। সে বলতেছে যে আমার একটা ফ্যান তৈরি করতে আমার এই কম্পোনেন্ট লাগে, এত ইউনিট লাগে, এত কেজি লাগে, এত পিস লাগে, সিস্টেম অটোমেটিক্যালি অ্যাজ পার হোম অনুযায়ী অর্থাৎ বিল অফ ম্যাটেরিয়াল অনুযায়ী সে ম্যাটেরিয়ালের কম্পোনেন্ট গুলো কনজাম্পশন করে নিচ্ছে। এখন ম্যাটেরিয়ালের কম্পোনেন্ট যখন কনজাম্পশন করে নিচ্ছে, তখন ওই ম্যাটেরিয়াল কি আমি যখন পারচেস করছি, র ম্যাটেরিয়াল পারচেস করছি, তখন আইটেম ওয়াইজ আমি পারচেস করেছি না, তাহলে আইটেম ওয়াইজ ওটা আমার একটা প্রকিউরমেন্ট কস্ট আছে না। এখন এখানে জিনিসটা একটা স্ট্যান্ডার্ড প্রাইসে, র ম্যাটেরিয়াল থাকে একটা ভ্যারিয়েবল প্রাইসে, যেটা প্রতিনিয়ত কি হয়, যেটা মুভিং এভারেজ মেথডে অটোমেটিক্যালি সেটা প্রাইসটা চেঞ্জ হয়। আজকে একটা র ম্যাটেরিয়াল আমি কিনলাম 10 টাকায়, কালকে কিনলাম 10.5 টাকা, তাহলে অটোমেটিক্যালি সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু মুভিং এভারেজ হয়ে তার আর একটা প্রাইস সেট হয়ে যাচ্ছে। তাহলে যখন আমি ম্যাটেরিয়ালটা প্রোডাকশন করতেছি, তখন ওই যে কম্পোনেন্টের যে কস্ট, ও সেই কস্টটা ক্যাপচার করে নিচ্ছে প্রোডাকশন কস্ট হিসেবে। ঠিক আছে, তাহলে এইভাবে কি আপনার তার সাথে আপনি ওভারহেড সেট করে দিচ্ছেন যে এত ওভারহেড অ্যাড হোক, তাহলে ম্যাটেরিয়ালের সাথে ওভারহেড অ্যাড হয়ে আপনার ওই ম্যাটেরিয়ালের প্রোডাকশন কস্ট হয়ে যাচ্ছে। এখন কথা হলো, স্ট্যান্ডার্ড প্রাইস আছে হচ্ছে বলছে 1500 টাকা, বাট এই মাসে ম্যাটেরিয়ালের দাম কমছে বা ওভারহেড বাড়ছে বা অন্য কিছু হয়েছে, সেটার প্রাইস হয়ে গেল 1600 টাকা। তাহলে এই মাসে যা প্রোডাকশন করলাম সেটা প্রোডাকশন করলাম হচ্ছে 1600 টাকা করে। তাহলে কি হবে, যখন আপনি মাস শেষে কস্টিং রান চালান, এখানে একটা কস্টিং রান চালানো হয় প্রত্যেক মাসের শেষে, তখন কি হবে, নতুন আর একটা স্ট্যান্ডার্ড প্রাইস সেট হয়ে যাবে। ঠিক আছে, নতুন আর একটা স্ট্যান্ডার্ড প্রাইস সেট হবে। ওই যে গ্যাপটা, ওই অর্থাৎ আপনার এক্সিস্টিং আছে 1500 টাকা, নতুন করে প্রোডাকশন কস্ট হয়ে গেল 1600 টাকা, তাহলে আপনার সমস্ত আর একটা স্ট্যান্ডার্ড, ওটা কি হবে, এভারেজ হয়ে বা আর একটা স্ট্যান্ডার্ড প্রাইস সেট হবে না 1600 টাকা। তাহলে এক্সিস্টিং যত ম্যাটেরিয়াল আছে সমস্ত ম্যাটেরিয়ালের প্রাইস অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে এসে 1600-তে কনভার্ট হয়ে যাবে। এখন ওই যে গ্যাপ 1500 এবং 1600-র গ্যাপ, ওটা আপনার পিরিয়ড কস্ট হিসেবে হতে পারে ইনভেন্টরি রিভ্যালুয়েশন গেইন, হতে পারে ইনভেন্টরি রিভ্যালুয়েশন লস, হতে পারে ওইটা পিরিয়ড কস্ট হিসেবে, যেটা আপনার সরাসরি গ্রস প্রফিটে ইম্প্যাক্ট। এটার জন্য আপনার ওপেনিং স্টক, ক্লোজিং স্টক এভাবে নামানোরও কোনো দরকার নাই, সিস্টেম অটোমেটিক্যালি আপনার রিয়েল টাইম ইনফরমেশন এই মুহূর্তে যদি আপনি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট দেখতে চান, এই মুহূর্তে দেখতে পাবেন। ওটার জন্য আপনার মাস শেষ পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। আর ফাইলটা ডাউনলোড হচ্ছে না স্যার, আমার 3-4 বার এটা 90%, 30% এরকম করে ডাউনলোড করে এটা আচ্ছা, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন আপনার ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ স্যার। ল্যাপটপের র্যাম রম এর কি অবস্থা বলেন তো? অনেক পুরোনো মডেল, স্যার পুরোনো মডেল র্যাম তো স্যার না স্যার, এটা তো স্যার Core i7-10 জেনের ল্যাপটপ। Core i7-10 জেনারেশন তো এরকম হওয়ার কথা না। আমি স্যার বুঝতেছি না স্যার, এটা 3-4 বার মানে ডাউনলোড হয়ে 90%। এখন নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে না? আচ্ছা স্যার ডাউনলোড স্পিড একটু সমস্যা আছে, এখানে দেখলাম যে তাহলে আপনি যদি আপনার বাসায় যদি ডাউনলোড, এটা নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার ছেড়ে দিচ্ছে, তাছাড়া হওয়ার কথা না। আপনার তো হাই কনফিগারেশনের ল্যাপটপ। আর একটা জিনিস, এটা প্রায় 2 GB-রও বেশি ডেটা, হ্যাঁ, এই জন্য এরকম স্পেস থাকা লাগবে। এখন আমি একটু আবার একটু নামটা স্যার মিস করছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার লাস্ট যে স্লাইডটাতে ডায়াগ্রাম একটা ফ্লোচার্ট শো করা হলো, ওইখানে যে বলা হচ্ছে যে স্যার ওটা হচ্ছে প্রফিটেবিলিটি করার জন্য হচ্ছে কি বলে প্রফিটেবিলিটির আমরা হচ্ছে এটা কি অ্যানালাইসিসের জন্য স্যার, এটার মাধ্যমে কি স্যার আমরা প্রফিটেবিলিটি কম্পারিজন করতে পারবো? এক্স্যাক্টলি, প্রফিটেবিলিটি অ্যানালাইসিস বলতে আমরা বুঝাচ্ছি এটার একটা ইন্ডিভিজুয়াল ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট সব পাবেন। তো একটা অর্গানাইজেশনে যদি ইন্ডিভিজুয়াল ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আপনি পান, তাহলে তার কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারবেন না? স্যার এখানে হ্যালো স্যার, আমি কি কন্টিনিউ করব? একজন করে করে স্যার কোশ্চেনটা কি শেষ করব? আচ্ছা, আমি
একজন একজন করে বলি। এখানে হ্যান্ড রেজ করছেন হচ্ছে তারিকুল আলম। আপনি কি বলেছেন না বলবেন? তারিকুল আলম, আপনি একটু বলেন তো কি কি জানতে চান? আপনি আনমিউট করে বলেন। স্যার আমার একটা কোশ্চেন তো মানে অলরেডি Wait, আপনার সাথে ডিসকাস হয়েছে wait, তো। বুঝছেন? আচ্ছা, এটা এটা হ্যান্ড রেজ করেছেন হচ্ছে আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনি একটু বলেন তো ভাই। স্যার আমাদের মডিউল যেটা এফআইআর সিও এছাড়া লাস্টে দেখলাম যে এইচআর মডিউল যেটা ওইটার কাজটা একটু সংক্ষেপে বলবেন, মানে ডিটেল আমরা কি কাজ করতে পারবো এখান থেকে? এইচআর মডিউলে আমি বলেছি যে এসএপি তে এইচআর মডিউল সীমিত, কারণ এটাকে ইউজ করে না, যেমন আমরাই করি না। কেন করি না? আমাদের এখানে এইচআর মডিউলের সাথে আমার অ্যাক্সেস কন্টেন্ট, ইন টাইম আউট টাইম অনেক কিছু ইন্টিগ্রেট করা, যেটা এসিপি তে ওই ফাংশনালিটি নাই। এই জন্য এইচআর মডিউলটা এসিপি তে ডেভেলপ না। হ্যাঁ, আপনি পাবেন ওখানে পেরোল পাবেন, তারপরে এইচআর ম্যানেজমেন্ট এইগুলা পাবেন, বা আপনার এমপ্লয়ি বেনিফিটস এইগুলো পাবেন। এছাড়া বেসিক এর বাইরেও অন্য কিছু পাবেন না। তো এইচআর মডিউল এর জন্য এসএপি তে অনেকে ইউজ করে না, খুব কম ইউজ করে। আমরা আমরা না লোকাল অর্গানাইজ তারা কি করি, একই সাথে আমার এইচআর মডিউলে পিএফ আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, অ্যাটেন্ডেন্স আছে। আমরা ফিঙ্গার দিচ্ছি, ফিঙ্গার দিয়ে আমি আমার রুমে ঢুকতেছি, বা ফিঙ্গার দিয়ে আমি আমার অফিসে ঢুকতেছি। কিন্তু এজেন্ট এইটা এভাবে ইন্টিগ্রেট করা নাই, এই জন্য এইচআর মডিউলটা অত বেশি জনপ্রিয় না। ওকে, আচ্ছা, এরপরে আসেন শামসুল ইসলাম ভাই, প্লিজ। স্যার এমডি সামিউল ইসলাম। স্যার আপনি সরি, যে সামিউল। লিঙ্কটা দিয়েছিলেন ওইটা ডাউনলোড হয়ে গেছে এবং এটার সাথে যে এটা সেট আপ করার যে লিঙ্কটা সেটার এটা জন্য অথরাইজেশন চাচ্ছে। ডিনাই করতেছে আর কি। না না, এটা এত মানুষের অ্যাক্সেস দিতে গেলে আমার সারা রাত লাগে। আমি ওটা অন্যভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা আমি ডাউনলোড করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, জি ঠিক আছে, অথবা ধন্যবাদ অন্যভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আপনারা যারা সফটওয়্যারটা ডাউনলোড করেছেন, কষ্ট করে কেউ একজন আমাকে এনিডেক্স দিবেন, যেহেতু আমার সিস্টেমে অলরেডি সফটওয়্যারটা সেট আপ করা আছে, এই জন্য আমি ফার্দার সেট আপ করতে পারবো না। কেউ একজন আমাকে এনিডেক্সটা শেয়ার করেন, আমি এনিডেক্স এর মাধ্যমে দেখায় দেবো। পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখে সবাই করে নেবেন সেভাবে। এটা খুবই সিম্পল একটা ওয়ে। তাহলে একজন আমাকে এনিডেক্স এর আইডিটা শেয়ার করে বলেন, পারবেন? এনিডেক্স আছে কারোর? যিনি সফটওয়্যারটা ডাউনলোড করেছেন এবং আমাকে এনিডেক্স শেয়ার করতে পারবেন, বলেন কে পারবেন এনিডেক্স শেয়ার করতে? আরিফ, আরিফ হোসেন, এটা কি আপনার এনিডেক্স এর আইডি? ওকে, আচ্ছা, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমি একটু আনমিউট করে দিচ্ছি, আপনি এগুলো একটু মিনিমাইজ করুন। আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। স্যার ড্রাইভ থেকে কি স্যার এসএপি জিইউআই ওই ফোল্ডারটা ডাউনলোড করব? এটার জন্য স্যার একটু বলে দিন স্যার কোন ফোল্ডারটা ডাউনলোড করবো স্যার, একটু আমাদের ভাইয়া কেউ একজন একটু লিংকটা একটু শেয়ার করেন সফটওয়্যারে। লিঙ্কটা অলরেডি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, এখন আপনারা দেখেন সফটওয়্যারটা ডাউনলোড করার পরে এটা আমি সেট আপটা কিভাবে করব, ইনস্টলটা কিভাবে, ইনস্টলেশনটা কিভাবে করব। আচ্ছা, আর একবার একটু দেখা যায়, এইখানে একটা লিংক আমি শেয়ার করছিলাম, এটা দেখেন। এখানে গেলে এই যে একটা ইয়ে থাকে, এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করলে আপনারা ডাউনলোড অপশন পাবেন।
ওইখান থেকে পুরো ফোল্ডারটা ডাউনলোড করবে, কোনো স্পেসিফিক ফাইল না, পুরা ফোল্ডার জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমি এনিডেক্সে দেখি। আচ্ছা একটু আমরা ব্যাকে যাই, একটু ব্যাকে যান। এখানে দেখেন, সরি, আবার আবার একটু যান, ওই ওই যেখানে আপনি ডাউনলোড করছেন। এখন দেখেন এখানে, এখানে এসএপি জিইউআই এই পুরা ফোল্ডারটা জিপ ফাইল আকারে ডাউনলোড করছে। এটাকে আনজিপ করেন, রাইট ক্লিক করেন, এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট। হ্যাঁ, 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 আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওকে, এবারে এই ফোল্ডারটা ক্লিক করেন, অনেকগুলো ফাইল আছে, একেবারে নিচে চলে যান, একদম নিচে, নিচে নিচে দেখেন সেট আপ অল, এটা একটা, আচ্ছা ডাবল ক্লিক করেন, সেট আপ অল, ডাবল ক্লিক, ইয়েস। নেক্সট, এখানে দেখেন এসএপি এর একটা আইকন আছে না, এর উপরে সিলেক্ট অল আছে, সিলেক্ট অল দেন, সিলেক্ট অল ক্লিক করেন, করেছেন? ওকে, এবার নেক্সট দেন, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, যতক্ষণ না হয়। Okay, এবার ওয়েট করেন। এখন আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করতেছে এটা কত তাড়াতাড়ি এটা ইনস্টল হবে, একটু সময় নেবে। আচ্ছা, ওটা ওটা হতে থাক। আচ্ছা, এরপরে আমি আমি একটা ফাইল আপনাদেরকে দেখাতে চাই। আপনাদের একটা ডেটাবেজ আমার কাছে আসছে, এখানে আপনাদের সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে 747 জনের ডেটাবেজ আমি পেয়েছি। এই ডেটাবেজের এক্সেল ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, এক্সেল ফাইলের পাশে না রেজিস্ট্রেশন, নাম, আইডি, এইটা হবে আপনার ইন্ডিভিজুয়াল ইউজার আইডি। এর ডান পাশে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড কোথা থেকে শুরু, এই যে এইখান থেকে শুরু, XY Z, এটা আপনার পাসওয়ার্ড। এটা করে এক্সেল ফাইল আছে, যার যার নামের পাশে যেটা থাকবে সেটা কপি করবেন, পেস্ট করবেন। কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ভাই আপনি যান, হ্যাঁ 60% হয়েছে। হ্যান্ড রেজ করেছেন মিস্টার জালাল শেখ, বলেন তো ভাই। স্যার আমি বলেছি যে আমার এটা এখন লাগবে না, হয়েছে কভার হয়েছে। বুঝি না আপনার কথা ভাইয়া। আমার ওনার কথা বুঝি নাই, আপনারা কে বুঝছেন? বলেন তো তারিক সাহেব।
বুঝি নাই স্যার। আর কে বুঝছেন? ইমতিয়াজ। স্যার আমি একটা বিষয়, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমার পিসিতে মিনিমাম কনফিগারেশন কি থাকা লাগবে? এটা মিনিমাম আপনার 4i3 হলে হবে, র্যাম রম আপনার 2 GB নিচে হলে হবে না, 2 GB থাকা লাগবে আপনার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে কোরাই 5 বা কোরাই 7 এগুলা হলে ভালো। এটা পুরোনো মডেলের কম্পিউটারে বা ডেস্কটপে চলবে না এটা। স্যার আমারটা হচ্ছে Core i3 6th জেনারেশন, এটাতে কি অ্যাভেলেবেল ইউজ করা যাবে? যাবে, তারপরে একটু ট্রাই। আচ্ছা, আপনার হয়ে গেছে না? 8টা ইরোর আসছে। আচ্ছা, এই ইরোর নিয়ে আপনাদের কোনো ভয় নাই। এটা হচ্ছে আপনার ল্যাপটপের পারফরমেন্সের উপর ডিপেন্ড করতেছে, যে অথবা ফাইল কোনোটা মিসিং হয়েছে এর জন্য। আচ্ছা, আমি আপনার এখানে একটু মিউট করা যায় না স্পিকারটা? হ্যাঁ, আচ্ছা। এখন এটাতে ডাউনলোড হয়ে গেছে, আপনার ডেস্কটপে দেখেন একটা আইকন আসছে। এখানে দুইটা আইকন আসছে, একটা যে বিকাশ চিহ্নের মতো, আর একটা আছে এসএপি লগন। এখানে আমরা ডাবল ক্লিক করলাম। এটাকে আমরা বড় করলাম। এখন এখান থেকে আমরা কি করব? এখানে দেখেন আমি যেটা করি, করবেন ক্রিয়েট কানেকশন। নেক্সট, এই যে ফিচার, এই ফিচারটা আপনারা ফিল আপ করবেন। আমি যেগুলা এগুলা কিন্তু অ্যাড করতে হবে। আমি স্ক্রিনশট দিয়ে দেবো। রাউটিং স্ট্রিং লাগবে না। নেক্সট, নেক্সট, ফিনিশ। এখানে আপনার একটা কানেকশন এসেছে না? এটা একটু সরানো যায় না ভাইয়া? এটা এবার বলেন আপনার সিরিয়াল নাম্বার কত? আমি যারা ল্যাপটপে কাজ করতেছি, আপনার সিরিয়াল নাম্বার কত? রেজিস্ট্রেশন নাম্বার কত? আপনি একটু কথা বলেন তো, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কত? ঊনত্রিশ হাজার 914। 29,974। 914। স্যার ফাইলটা কি 290 MB?
আচ্ছা, আপনার আমি একটা ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, এটা একটু ডাবল ক্লিক করে তো ভাই, অথবা এখানে লগ অন দেন। আসে কিছু? আচ্ছা, এটা আসছে। দেখেন, এরকম একটা ফিচার আপনাদের আসবে এখানে, ক্লায়েন্ট নাম্বার 120, ইউজার আইডি, পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার আইডি পাসওয়ার্ড আমি আপনাকে দিচ্ছি, আপনি এরপরে কিভাবে লগ ইন করে সেটা দেখাবেন। আমি এখন আপনারটা কেটে দিচ্ছি, হ্যাঁ? দেখেন ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি ক্লিক করে নিই। আচ্ছা, আপনাদের দ্বিতীয় যে ফাইলটা দিয়েছে ওই ফাইলটার দরকার নাই, কারণ আমি ডিটেল এখানে দেখা দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ? এখানে আমার সার্ভারের ডিটেল ক্রেডেনশিয়ালটা দেওয়া আছে, হুবহু এইভাবে আপনারা লিখবেন, লিখে যেভাবে দেখালাম লগ ইন ডাবল ক্লিক করে এখন আইডি পাসওয়ার্ড দিলে উনি লগ ইন করতে পারবেন। তো আইডি পাসওয়ার্ডটা আমি একটু দিয়ে দিচ্ছি। তার আগে দেখেন এখানে সার্ভার, এখানে আইডি পাসওয়ার্ড দিব। এটা আরেকটা জিনিস বলি, আইডি পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু শো করবে না, ঠিক আছে? ডট শো করতে পারে বা স্টার শো করতে পারে, কোনো কোনো কিছু কোনো এখানে শো করবে না, কেমন? এখানে কখনোই কোনো পাসওয়ার্ড যেটা দিবেন আইডিটা শো করবে, তো আইডিটা কেস সেনসিটিভ নয়, অর্থাৎ ছোট হাতের বড় হাতের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট পাসওয়ার্ড কিন্তু কেস সেনসিটিভ। যেমন আমি পাসওয়ার্ড কিন্তু লিখতেছি, এটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, আদৌ দেখা যাবে না। এখন আমি সিস্টেমে লগ ইন করলাম, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখেন একটা পাসওয়ার্ড এখানে জেনারেট হয়েছে, জেনারেটেড পাসওয়ার্ড ফর ইউজার আইসিএবি, ওনার সিরিয়াল নাম্বার হলো 274, তার মানে আইডিটা হচ্ছে আইসিএবি 274, এটা হচ্ছে আইডি আর পাসওয়ার্ড হচ্ছে এটা। তাহলে আমি আমি যদি বলি এখানে পাসওয়ার্ডের, এখানে দেখেন এই যে 274-এর পরে ক্লোন আছে, এইটুকু আপনারা কপি করবেন এক্সেল থেকে, হুবহু কন্ট্রোল সি দিয়ে কপি করে ওইভাবে পাসওয়ার্ডটা বসায় দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনারটা একটু লগ ইন করে দেখা দিচ্ছি। যেমন এটা হচ্ছে আপনার আইডি হচ্ছে, দাঁড়ান,
আপনার পাসওয়ার্ডটা আমি নিজে সেট করে দিচ্ছি। ICAB 274 কপি করলাম। এবার পাসওয়ার্ড কপি করবো কোত্থেকে? এই যে ক্লোনের পরে থেকে এইটুকু কপি করব, ঠিক আছে? কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করব, ঠিক আছে? Ctrl+V, Ctrl+C, Ctrl+V, পেস্ট করব। এটা বুঝছেন? অবশ্যই বুঝছেন। এখানে ICAB 274 আর পাসওয়ার্ড আমি কপি করলাম এখান থেকে এইটুকু কপি করে, ওখানে Ctrl+C দিয়ে কপি করেছি, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এন্টার দিলাম। এন্টার দিলে নিউ পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? প্রত্যেকের একটা নিউ পাসওয়ার্ড চাইবে। এখন নিউ পাসওয়ার্ডটা কিভাবে লিখবো সেটা যদি আমি একটু বলি, দেখেন এনার নাম হচ্ছে জাফর ইকবাল, ঠিক আছে? এখন আপনি কিছু মনে করেন না, আপনার পাসওয়ার্ডটা আমি সেট করে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা হবে এভাবে, মিনিমাম 8 ডিজিট হবে, মিনিমাম ডিজিট হবে 8টা, ক্লিয়ার? তাইলে আমি প্রথমটা অবশ্যই ক্যাপস হবে, অর্থাৎ বড় হাতের হবে, জাফর, JAFAR, জাফর @2024, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা আমি সেট করে দিলাম, পরবর্তীতে আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর একটা, প্রত্যেকের পাসওয়ার্ড তার আমি এভাবে দিতে পারবো না, প্রত্যেকে কিভাবে পাসওয়ার্ডটা সেট করবেন লজিকটা হচ্ছে, প্রথমটা আপনার ক্যাপিটাল লেটারের হবে, আপনার পাসওয়ার্ডটা হবে আলফা নিউমেরিক, আগে পরে কোথাও একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। হোয়াট ইজ স্পেশাল ক্যারেক্টার? @ দেন, $সাইন দেন, হ্যাশ দেন, যে কোনো একটা সাইন এগুলা আপনার পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি তিনবার ভুল পাসওয়ার্ড দেন তাহলে আপনার আইডি লক হয়ে যাবে, আপনি আর আইডি খুলতে পারবেন না, সিস্টেমে আর অ্যাক্সেস করতে পারবেন না। এটা কিন্তু মাইনে এসএপির কন্ট্রোলিং সিস্টেম এত বা সিকিউরিটি সিস্টেম এত বেশি হাই যে ব্যাংকের অ্যাকাউন্টের মতো, আপনি যদি ব্যাংক আপনি যদি যারা ইন্টারনেট ব্যাংকিং করেন 2-3 বার ভুল পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট লক, আবার ব্যাংকে যায় দরখাস্ত করেন, তা করেন, অনেক কিছু করা লাগে। ঠিক সেম ওয়েতে আপনার পাসওয়ার্ডটা বা আইডিটা লক হয়ে যাবে। এর জন্য কোথাও একটা এরকম নোটপ্যাড নেবেন, ঠিক আছে? এরকম একটা নোটপ্যাড নিয়ে আপনি লিখবেন JAFAR, তাই তো? হ্যাঁ, @2024, এই পাসওয়ার্ডটা পাবলিকলি ডিসক্লোজ হয়ে গেল, আপনি পরে এক সময় পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। আর একটা হচ্ছে প্রত্যেকের পাসওয়ার্ড প্রত্যেকের কাছে দেখবেন, কারোর পাসওয়ার্ড কারোর শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? আর আপনাদের এই অ্যাক্সেসটা থাকবে আমাদের কোর্স চলাকালীন সময়, ততদিন আপনার অ্যাক্সেস থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাতে সুন্দর মতো প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমি কি করব, ওই পাসওয়ার্ডটা কপি করলাম, এখানে একবার পেস্ট করলাম, সেম জিনিসটা এখানে একবার পেস্ট করলাম, তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবার এন্টার দিলাম, এন্টার দিলে এটা আসবে, ব্যাস। আমি কি করলাম, এই আইডিতে ঢুকে গেলাম। এটা হচ্ছে আপনার কি, জাফর ইকবাল, তার আইডি পাসওয়ার্ড সেট হয়ে গেল এবং সে সিস্টেমে লগ ইন করলো। এবার আমি লগ আউট হয়ে যাচ্ছি, আপনি একবার লগ ইন করে দেখেন যে আপনি আপনার পাসওয়ার্ডটা তো আপনি মুখস্থ করে ফেলেছেন নিশ্চয়ই, আপনি লগ ইন করতে পারেন কিনা। আইডিটা পাসওয়ার্ডটা দিয়ে আপনার, এটা হচ্ছে আপনার আইডি হচ্ছে ICAB-274, এটা হচ্ছে আপনার আইডি, এটা পাসওয়ার্ড। আপনি যদি লগ ইন করতে পারেন তাহলে আপনাকে একটু চ্যাট বক্সে জানান যে আপনি সাকসেসফুলি লগ ইন করতে পারছেন। এখন আপনাদের যে আমরা যে গুগল ড্রাইভের একটা আলাদা লিংক দিয়েছি, যেটা অ্যাক্সেস চাইতেছে, ওখানে আর কারোর অ্যাক্সেস করার দরকার নেই, ঠিক আছে? কারণ যে জিনিসটা ওই ভিডিওর মধ্যে যে জিনিসটা ছিল সেটা আমি আপনাদের এখানে লাইভ দেখাই দিই। আচ্ছা, এবার আপনারা বলতে পারেন যে একজন কারো কোনো ইয়ে থাকলে। স্যার, যাদের পিসিতে অলরেডি এসিপি আছে তারা কি এটা ইনস্টল করতে পারবে? তারা ইনস্টল করার কোনো দরকার নাই, তারা শুধু এই ক্রেডেনশিয়ালটা ইউজ করবে। না মানে যারা অফিসে ইউজ করে, যে দেখা গেল যে আমার অফিসের একটা
আপনার অফিসে যদি এটা অ্যালাউ করে তাহলে আপনি এটা করবেন। আর একটা দেবেন, যেমন ওইখানে আপনি আপনার অফিসে তো একটা আছে না, আপনি এই ক্রেডেনশিয়ালটা সেট করে নেবেন। কিভাবে সেট করবেন? মনে করেন আপনি এখানে যাবেন, এরকম এখানে দেখেন এই যে ক্রিয়েট বা নিউ আছে, এই নিউতে কানেকশনে ক্রিয়েট করবেন। কানেকশনে ক্রিয়েট করলে এরকম একটা ফিচার আসবে, এটা নেক্সটে যাবেন। এখানে আমি যে ক্রেডেনশিয়ালটা দিলাম, যেটা আমি আপনার কিছুক্ষণের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এই ক্রেডেনশিয়াল যা আছে হুবহু লিখবেন, নেক্সট দিবেন। নেক্সট দিয়ে আপনি আপনারটা সেট করে নিতে পারেন। তখন আপনি এই সার্ভারে ঢুকতে পারবেন। ঠিক আছে? ওকে, আমি কি কথা বলতাম স্যার? বলেন। স্যার আমি ওই যে স্যার আপনি যে সফটওয়্যারটা দিয়েছেন স্যার, আমি এটা জিপ থেকে এটার ফোল্ডারে নিয়ে এটা করছি। এখন এসিপি লোগন এবং এসিপি বিজনেস ক্লায়েন্ট 5 টাকার মতো স্যার আসছে। না, ওই বিকাশ চিহ্নের মধ্যে ওইটা নাই, এসএপি লগ অনেক। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা যে কোশ্চেন গুলো করতেছেন এই কোশ্চেনের আনসার কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা যখন আমি আপনাদেরকে দিব, হ্যাঁ, এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ প্রত্যেকের কোশ্চেনের আনসার আমার কথার মধ্যে আছে। ভিডিওটা শেয়ার করলে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে স্যার। হ্যাঁ, সেটা যেহেতু আমি এখানে পার্সোনালি ক্লাসের সেশনটা আমি পার্সোনালি রেকর্ড করছি, বুঝছেন? তো ভিডিওটা স্যার কোথায় দিবেন স্যার? ভিডিওটা লিংক দিয়ে দেবো আমি, আমার একটা ইউটিউবের একটা চ্যানেল আছে, ওইখানে দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন, আর মন চাইলে ওইখানে দেখেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ওইখানে আমার অনেকগুলো ট্রেনিং এর দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ওটা দেখেও আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিবেন? হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ। স্যার আমি তো পরে জয়েন করেছি স্যার, ওই যে লিংক গুলোতে ঢুকতে পারতেছি না স্যার, কাইন্ডলি একটু কেউ একজন কপি করে আবার একটু শেয়ার দিয়ে দেন, আপনারা একজনকে হেল্প করেন। এই কপি করলাম স্যার ড্রাইভ থেকে স্যার কোন ফাইলটা স্যার আমরা করব? আমি তো একটা চেষ্টা করলাম এসএপি জিইউআই, ওইটা এখন আসলে কোনটা? ওইটাতে তো মানে স্যার একটু এসএপি লোগন স্যার এটার মধ্যেই তো ঢুকবো, তাই না? আরে বাবা, ওটা ঢুকবেন না, ওইটা এখানে সরাসরি এখানে দেখেন, এখানে ডাউনলোড অপশন আসছে না, এই যে এখানে ক্লিক করলে তো ডাউনলোড অপশন আসছে, অথবা এখানে রাইট ক্লিক করলেও ডাউনলোড অপশন আসছে, এখান থেকে ডাউনলোড করে নিন। ঠিক আছে? আমার একটা কোশ্চেন, আর আইকনের কথা বলতেছেন, এখানে ইনস্টল করার পরে দুইটা আইকন আসে, একটা হচ্ছে এসএপি বিজনেস ক্লায়েন্ট বিকাশ চিহ্নের মতো, এটা ঢুকবেন না, ঢুকবেনটা এই যে এটা এসএপি লক। ঠিক আছে? স্যার আমরা হোয়াটসঅ্যাপে অনেকে অ্যাড হতে পারেনি স্যার, এটা একটু এই ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করতে পারছি না, কারণ আমি হোয়াটসঅ্যাপের অ্যাডমিন। স্যার এটা চ্যাট বক্সে শেয়ার করে দিন ভিডিওটা। আপনারা কেউ একজন কপি করে দিয়ে দেন যারা হোয়াটসঅ্যাপে আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। স্যার আপনি দুইটা চার্ট দেখিয়েছেন, একটা হচ্ছে সিও মডিউলের জন্য আর একটা হচ্ছে ফাইন্যান্স মডিউলের জন্য। জি জি, এই এটা আমি আপনাদেরকে দিয়ে দেব। জি, আর আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এই দুইটা স্ট্রাকচার যখন আমরা বিজনেস মানে ইন্টিগ্রেট করতে চাই অর্গানাইজেশনে, সেক্ষেত্রে দুইটাকে আমরা আলাদা আলাদা ভাবে স্ট্রাকচার করতে হয় নাকি দুইটাকে একসাথে ইন্টিগ্রেট করে স্ট্রাকচার করা যায়? এটা আলাদা আলাদা স্ট্রাকচার, দুটাই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? দুইটা আলাদা করতে হবে। এটাই আলাদা অর্গানাইজেশনের স্ট্রাকচার। যারা কনফিগারেশনে ট্রেনিং করতেন কিনা জানি না, কেউ আছেন কিনা কনফিগারেশন জানেন, তারা দেখতে পাবেন যে এখানে পুরা স্ট্রাকচারটা আগে দাঁড় করাবেন, সেইটাই ইমপ্লিমেন্ট করবেন। এখন স্ট্রাকচারটা দাঁড় করাবেন হচ্ছে আপনার কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করে, আপনার কোম্পানির ম্যানেজমেন্ট কিভাবে চায়, কিভাবে রিপোর্ট চায়, সেই অনুযায়ী আপনাকে স্ট্রাকচারটা মডিফাই করতে হবে। এখন হুবহু এখানে যা যেভাবে আছে সেভাবে না। ঠিক আছে? তো আজকে আমার মনে হয় আমাদের এই সেশনটা আমি শেষ করতে চাইছি। আমাদের স্যার একটু সেটআপে গিয়ে করতে হবে স্যার। সেটআপে গিয়ে যখন ওই যে এটা আসলো এসএপি জিইউআই 760, তারপরে সেটআপে গিয়ে করতে হবে। সেটআপ, ওখানে যে সেটআপ লেখা, সেটআপ অল একেবারে নিচের দিকে আছে, সেটআপ অল। সেটআপ ফর ইউজার আইডি ভিডিওটা দিলে দেখতে পারবেন। কখন দিবেন স্যার? আচ্ছা, আরেকটা জিনিস, ইউজার আইডি পাসওয়ার্ড আমি এখানে আপনাদের কয়েকটা করেছি, আমি দিয়ে দেবো আগামীকাল ইনশাল্লাহ। না হলে আমি শুক্রবারের মধ্যে, ছুটির দিন আছে, শুক্রবারের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো।
আর এখানে পাসওয়ার্ডটা কিভাবে, আমি আবারও বলতেছি, পাসওয়ার্ডটা কিন্তু এই কোলনের এই পরেরটুকু কপি করবেন, ঠিক আছে? প্রত্যেকের নামের পাশে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, আইডি, পাসওয়ার্ড এভাবে থাকবে। এক্সেল ফাইলটা আমি হুবহু আপনাদের সাথে শেয়ার করে দেব, ঠিক আছে স্যার? সাথে ওই যে স্যার কম্পিউটার আইপি অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছি, সবই দিয়ে দেবো। এখানে আজকে যে ক্লাসের নোট নিয়েছি এটাও আমি দিয়ে দেবো। স্যার ওই আমার পিসিতে স্যার ওই যে শুধু এসএপি লগনটা আসছে স্যার, ওই বিকাশের মতো যেটা বিজনেস ক্লায়েন্ট যেটা, সেটা আসে নাই স্যার। আপনি খেয়াল করে দেখেন আসছে, এটা একটা আসার কোনো কারণ নেই। স্যার লগইন করার পরে আমরা স্যার পাসওয়ার্ড পাওয়ার পরে কি বিকাশের যে লোগোটা ওটা দিয়ে স্যার অ্যাক্সেস না করব? না, বিকাশটা না, লোগো বিকাশটা যাবে না, এসএপি লগন আমি বলেছি ভিডিওতে। তাহলে স্যার ওইটা না থাকলে তো কোনো প্রবলেম নেই না, ওটা আছে অবশ্যই, কোথাও না কোথাও আছে, ভালো স্যার। ওটা হয়তো আমার আইকন বারে শো করতেছে না আর কি স্যার। স্যার দয়া করে আমাদের অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করুন স্যার। হ্যাঁ, এটা ওইটার আমার কাছে নাই, এটা আপনি ডিআরসি কর্তৃপক্ষকে বলেন বা ভাই এটা আপনি রনি ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ডিআরসি যে রনি ভাই আছে উনি এটার তো ইয়েতে আছে আর কি, উনি এখানে আমার ইমেইলটা আমাদের রনি ভাই করেছে, তো রনি ভাইয়ের ওখানে নাম্বারটা দেওয়া আছে, রনি ভাইকে নক দেন পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই রনি ভাইকে পার্সোনালি আপনি ওই নাম্বারে নক দেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারছি না, ঠিক আছে? আর একটা জিনিস, আপনারা একটু কষ্ট করে আমার এই যে এতক্ষণ কথা বললাম সেটা ফলো করবেন, আপনাদের সব আনসার পেয়ে যাবেন। আপনারা যদি সবাই আমাকে এবার কোশ্চেন করেন, আমি খালি কোশ্চেনের উত্তর দেবো, আনসার করে দেবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, আইডি পাসওয়ার্ড শুক্রবারের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার